আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে এইচএসসির পর যখন অ্যাডমিশনের সময়টা আসে, আমাদের সবথেকে বড় চিন্তা হয় যে ভাইয়া সবই তো পড়লাম এইচএসসিতে। অ্যাডমিশনে কোত্থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ, দিস ইজ এ ভেরি লেজিটিমেট একটা কনসার্ন। কারণ আমরা সবসময় বলে থাকি যে স্ট্র্যাটেজিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে এখন সব শিখতে হবে না। তুমি সব পড়ে আসছো মোটামুটি। এখন তুমি ধরো যে আমরা তো এইচএসসি তে সবকিছু পড়ে আসছি। এবার আমরা একটু এমআইটির প্রশ্ন সলভ করে আসি। এবার আমরা একটু উইকিপিডিয়া সব পড়ে ফেলি। না ভাইয়া, সবকিছু তোমার এখন পড়তে হবে না। এই সময়টাতে, এই অ্যাডমিশনের সময়টাতে সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এটা শুরুতে মাথায় গেঁথে ফেলা। আমরা সবসময় বলি যে কোশ্চেন ব্যাংক সলভ করা বা প্রিভিয়াস 10 থেকে 15 বছরের প্রশ্ন সলভ করা হচ্ছে তোমার বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো অ্যাডমিশনে চান্স পাওয়ার প্রধান শর্ত। তো তুমি যদি বুয়েটে চান্স পাইতে চাও বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইতে চাও, এই রোড ম্যাপটা তোমার কেমন হবে? সো চিন্তা করে দেখো, আমাদের এই সিরিজের নাম বুয়েট কেমিস্ট্রি রোড ম্যাপ। তো তুমি কোন রোডে গেলে, কোন ম্যাপ ধরে আগালে তুমি বুয়েটে চান্স পাবা, সেই রোড ম্যাপটাই আমরা এই সিরিজে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? সো এই রোড ম্যাপটা কেমন হবে? রোড ম্যাপটা হবে বিগত 20 বছরে, ইভেন 2002-3 সালের প্রশ্ন পর্যন্ত আমরা নিয়েছি। হ্যাঁ রে, বিগত 20 বছরে বুয়েটে যত প্রশ্ন আসছে, এই সবগুলা প্রশ্নকে যখন তোমরা অ্যানালাইসিস করবা, যখন সবগুলা প্রশ্ন তোমরা শিখে ফেলবা, প্লাস টিচারদের সাথে অ্যানালাইসিস করে, আলোচনা করে যখন এই সবগুলা প্রশ্ন তোমরা সলভ করে ফেলবা, তখন দেখবা যে সবকিছু মাথায় সেট হয়ে গেছে। তোমার ব্রেইনের মধ্যে একটা ম্যাপ তৈরি হয়ে গেছে যে তুমি কিভাবে পড়বা। যখন তুমি একটা চ্যাপ্টার পড়তে বসবা, অটোমেটিক হিট করবে একটা নির্দিষ্ট টপিকে, যে টপিক থেকে প্রশ্ন আসতো। তো চিন্তা করে দেখো, এখানে আমাদের প্রায় আমরা আমরা প্রায় 45 থেকে 46টা প্রশ্ন জাস্ট এই অর্গানিক কেমিস্ট্রির উপরে নিয়ে আসছি, এবং এইখানে 14টা টাইপ থাকবে। সো এই 14টা টাইপের 45 থেকে 46টা প্রশ্ন যখন তুমি সলভ করবা, যখন আমি তোমাকে আলোচনা করে বুঝায়ে সলভ করায় দিব, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যাবে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে, আমাকে কিভাবে পড়তে হবে, কতটুকু ডেপথ নিয়ে পড়তে হবে, আমরা যার কাছে পড়তেছি সে আসলে এই ডেপথ মেনটেন করছে কিনা। সো এই সব কিছুর অ্যান্সার তুমি নিজেই করতে পারবা যখন প্রিভিয়াস সবগুলা প্রশ্ন সুন্দর করে একজন মেন্টরের সাথে সলভ করতে বসবা। সো এই চিন্তা করেই কিন্তু আমরা এই সিরিজটা লঞ্চ করেছি। সো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমরা এরকম একটা ডিটেইলস লেকচার পাবা, যে লেকচারগুলোতে আলোচনা করা হবে প্রিভিয়াস বুয়েটে যতগুলা প্রশ্ন আসছে। ঠিক আছে? তো চলো আল্লাহর নামে শুরু করি, জৈব রসায়ন। সো আমি আশা করব তোমরা প্রত্যেকে আমাদের শিখার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো, যাতে করে প্রতি সপ্তাহে আমরা একটা করে এরকম লেকচার দিব। বুয়েট কেমিস্ট্রি রোড ম্যাপ সিরিজ থেকে এরকম ভিডিও আমরা দিব। তো তোমরা যেন অবশ্যই সাথে সাথে এটা দেখে ফেলো, কারণ সামনেই তোমাদের অ্যাডমিশন। তো এর আগেই 6 মাস হাতে রেখে তোমাকে এই ভিডিওগুলো দেখতে হবে সবগুলা। তো মাথায় তুমি আগে সেট করো, তারপরে তুমি পড়তে বসো। তুমি যেখানে ভর্তি হও, শিক্ষতে হও বা অন্য কোথাও হও, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি কি উদ্দেশ্যে আগাচ্ছ, তোমাকে কি পড়তে হবে, কি পড়তে হবে এটা যদি তুমি জানো, তাইলে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? সো চলো শুরু করা যাক। টাইপ ভিত্তিক প্রশ্ন সমাধান। তো বিগত বছরে বুয়েটে আসা প্রশ্নের সমাধান। টাইপ 1, জৈব যৌগের ইতিহাস, ভূমিকা, শ্রেণীবিন্যাস। তো এটাকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসি এর মধ্যে ফেলে দেই। ঠিক আছে? এইখান থেকে বুয়েটে খুব বেশি একটা প্রশ্ন আসতে দেখা যায় নাই। তো আমরা যখন ক্লাসে পড়াবো এইভাবেই কিন্তু আমরা তোমাকে বলবো যে এখান থেকে খুব বেশি আসে নাই। তো এটার প্রমাণ দেখো, এখানে একটা প্রশ্ন পাবা, এই একটাই। একটাই। চিন্তা করে দেখো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এটা খুব এতটাই সহজ, বা হিস্ট্রি এখান থেকে খুব একটা প্রশ্ন আসে নাই। লাস্ট কবে আসছে? বুয়েট 2002-3 সালে। এরপরে আর কোনো প্রশ্ন আসে নাই। তো আমরা মোটামুটি এই সহজ পোর্শনটাকে সহজভাবে স্কিপ করতে পারবো। তো দেখো এটা পারো কিনা। নিচের কোন যৌগে sp3 সংকরিত পরমাণু নেই? sp3 সংকরিত পরমাণু নেই, আমরা এটা কিভাবে বুঝবো? খেয়াল করে দেখো, যেখানে কার্বনের 4টা একক বন্ধন আছে সেই হলো sp3 সংকরিত। যদি কোনো কার্বনে একটা দ্বিবন্ধন চলে আসে, আমরা জানি সেটা sp2 সংকরিত। ভাইয়ারে, যদি কোনো কার্বনে ত্রিবন্ধন চলে আসে, তাইলে এই কার্বনগুলোকে আমরা বলি sp সংকরিত, তাই না?
এটা সরলরৈখিক পরমাণু, এটা তোমরা সবাই জানো সরলরৈখিক একটা স্ট্রাকচার। সো আমরা দেখব এমন একটা যৌগ যেখানে কোনো একটা কার্বনও নাই, যেখানে সবগুলো একক বন্ধন। তো আমরা দেখতেই পাচ্ছি 2 নাম্বার প্রশ্নটা, এইখানে একটা দ্বিবন্ধন আছে, এইখানেও দ্বিবন্ধন আছে, অর্থাৎ সবগুলা কার্বনেই কোনো না কোনো ভাবে দ্বিবন্ধন জড়িত। তো সবগুলাই হচ্ছে sp2 সংকুচিত, এবং sp2 সংকুচিত একান্তর দ্বিবন্ধন, এটাকে আমরা বলি কনজুগেট ডাবল বন্ড, কনজুগেট ডাবল বন্ড। সো এটা কিন্তু এই আইডিয়াটা পরমাণুর স্ট্যাবিলিটির জন্য, রেজোনেন্সের জন্য, প্লাস অ্যারোমেটিক বৈশিষ্ট্যের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এবার তুমি চিন্তা করে দেখো, এর মধ্যে অবশ্যই এটা sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, সবগুলো sp3, এটাও sp3, এটাও sp3, এর মধ্যে এটা এই দুটো sp3, অর্থাৎ যেখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রিলেটেড নাই কার্বনের সাথে, যেখানে কোনো পাই বন্ধন নাই, তারাই হচ্ছে sp3 সংকরিত। ক্লিয়ার সবাই? ওকে, মাথায় ঢুকে গেছে আশা করি। টাইপ 2 সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। কার্যকরী মূলক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে একটা চার্ট আছে তোমাদের বইয়ে, চার্টটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তো চিন্তা করে দেখো, কার্যকরীমূলক থেকে রিসেন্ট প্রশ্ন 17, 18, 24, 25 এরকম কিছু প্রশ্ন আসছে অলরেডি, ঠিক আছে? তো আমরা দেখি কার্যকরীমূলকের গাঠনিক সংকেত লিখো। সো 1 নাম্বার অ্যাস্টার। হ্যাঁ, অ্যাস্টারের গাঠনিক সংকেত কি আমরা জানি, এই COOH, এই OH টাকে আমরা সরিয়ে দিয়ে যদি অ্যালকোহলের OR বা অ্যালকোক্সাইড মূলকটা, এই হাইড্রোক্সাইডকে সরিয়ে আমরা যখন অ্যালকোক্সাইড মূলককে বসাই, এটা কি আমরা বলি অ্যাস্টার, তাই না? এটাই হচ্ছে অ্যাস্টার মূলকের গাঠনিক সংকেত। সো 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হবে অ্যামাইড। সো আমরা জানি OH এর জায়গাতে যখন NH2 এসে বসে, এটা কি আমরা বলি অ্যামাইড। চিন্তা করে দেখো, নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। 1 2 3 অ্যানহাইড্রাইড। তো অ্যানহাইড্রাইড কিভাবে তৈরি হয়? দুইটা জৈব অ্যাসিড থেকে যখন কোনো পানি অপসারিত হয়, তো একটা থেকে H আর একটা থেকে OH, এই দুইটা অপসারিত হয়ে কি তৈরি করে ভাইয়া? অ্যানহাইড্রাইড যৌগ তৈরি করে। যেখানেই পানি থাকে না তাকে আমরা বলি অ্যানহাইড্রাইড, তাই না? এটাকে আমরা বলছি অ্যানহাইড্রাইড। তো তুমি বইটা কিন্তু ফুল নাম্বার পেয়ে গেছো ওই প্রশ্নে। দেখো নিচের কার্যকরীমূলক সম্বলিত, এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা যেখানেই একের অধিক প্রশ্ন আসবে, ওই টপিকটাকে তুমি ইম্পর্টেন্ট মনে করবা এবং তাকে খুব স্ট্রেস দিয়ে পড়তে হবে, খুব জোর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? সো আমরা কার্যকরীমূলক অবশ্যই মনে রাখবো। 22 থেকে 23টা কার্যকরীমূলক তোমাদেরকে আমরা শেখাবো ক্লাসে। খেয়াল করো, ইনামিন, কিটোন, কিটোনের সাথে আরেকটা রিলেটেড করতে পারো, সেটা হচ্ছে কিটিন, ঠিক আছে? ইনশাআল্লাহ ওটা আমরা ক্লাসে আলোচনা করব না। আজকে আমরা কি করতেছি? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতেছি, ঠিক আছে? সো ইনামিন, কিটোন, আইসোথায়োসায়ানেট, ল্যাকটাম, তারপরে হেমিঅ্যাসিটাল। সো ল্যাকটামের সাথে আবার চলে আসে ল্যাকটোন, হেমিঅ্যাসিটালের সাথে চলে আসে হেমিকিটাল, তারপরে অ্যাসিটাল, তারপর শুধু কিটাল। এভরিথিং তোমাকে জানতে হবে, ঠিক আছে? সো আইসোথায়োসায়ানেট, এখানে দেখো সায়ানাইড হইতে পারে, সায়ানাইড, সায়ানেট, আইসোসায়ানাইড, আইসোসায়ানেট, থায়োসায়ানাইড, থায়োসায়ানেট, আইসোথায়োসায়ানাইড, নানান টাইপের কার্যকরীমূলক তোমাকে জানতে হবে। তো এটা একটা যেহেতু আসছে, বাকিগুলো থেকে একটা আসতেই পারে পরবর্তীতে। তো এইভাবে তোমাকে গোল সেট করে করে পড়তে হবে। তাহলে চলো এদের মধ্যে যারা যারা আছে এদের প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। দেখো ইন অ্যামিন, অবশ্যই এখানে একটা ইন থাকবে, কার্বন ডাবল বন্ড কার্বন থাকবে, তার পাশে থাকবে একটা NH2, ঠিক আছে? তার পাশে থাকবে একটা NH2। এখন তুমি এই যৌগটাকে, এই স্ট্রাকচারটাকে ঠিক রেখে যৌগ বানাও। সো এখানে তুমি দিতেই পারো, ধরো যে ভাই আমরা একটা দিয়ে দিলাম CH3, আমরা একটা CH3 দিয়ে দিলাম, ঠিক আছে? একটা CH3 দিয়ে দিলাম এখানে, আর এই কার্বনের যোজনী ফুলফিল হয় নাই, তো ফুলফিল করার জন্য আমরা হাইড্রোজেনকে দিয়ে দিতে পারি। সো দেখো সবগুলো যোজনী ফুলফিল হয়ে গেছে। সো এটা একটা ইনামিন যৌগ। সো এখানে তোমাকে যৌগের উদাহরণ লিখতে বলেছেন, ঠিক আছে? টিচার এখানে তোমাকে যৌগের উদাহরণ লিখতে বলছে। সো তুমি কিভাবে লিখবা? শুরুতে স্ট্রাকচার বানাবা, তারপরে যোজনী ফুলফিল করার জন্য যা ইচ্ছা অ্যাড করে দাও, ঠিক আছে? এটাই ইনামিন যৌগ। আর কিটোন যৌগ আমরা প্রত্যেকে জানি, কার্বন ডাবল বন্ড অক্সিজেন যদি থাকে তাকে আমরা বলি কিটোন। তো এই কার্বনের পাশে তুমি যা ইচ্ছা তাই অ্যাড করে দাও। এখানে তুমি একটা অ্যারোমেটিক কিছু অ্যাড করতে পারো, এলিফ্যাটিক কিছু অ্যাড করতে পারো। সো এটা একটা অ্যাসিটোফেনল, এটাও একটা কিটোন, তাই না? এটাও একটা কিটোন, অ্যারোমেটিক কিটোন। তারপরে আমরা দেখি গ নাম্বার, আইসোথায়োসায়ানেট। খেয়াল করে দেখো, এটার নাম সায়ানাইড, হ্যাঁ এটার নাম সায়ানেট, আর
এটার নাম আইসোসায়ানাইড, আর ভাই এটার নাম আইসোসায়ানেট। ঠিক আছে, যখন এই কার্বনটা তোমার কার্বন ছাড়া নাইট্রোজেনটা যদি তোমার একটা হাত ফাঁকা রাখে, ওটাকে আমরা বলি আইসো যৌগ। ঠিক আছে, সো এখানে এটার নাম হচ্ছে আইসোসায়ানেট। এখন আমরা যদি অক্সিজেনের জায়গায় সালফারকে বসিয়ে দিই, ওইটার নামই হয়ে যাবে আইসোথায়োসায়ানেট। আইসোথায়োসায়ানেট। সো আমরা বাকিগুলো মুছে দিলাম। আইসোথায়োসায়ানেট আমরা বুঝে গেলাম। নাইট্রোজেনটার জন্য নাইট্রোজেনের একটা হাত ফাঁকা থাকলে আমরা বলবো আইসো, তারপরে যদি সালফার যুক্ত থাকে নাম যুক্ত হবে থায়ো, আইসোথায়োসায়ানেট। সো এখানে তুমি একটা CH3 অ্যাড করে দিতে পারো, মিথাইল আইসোথায়োসায়ানেট। ঠিক আছে, যৌগ তৈরি হয়ে গেল। এরপরে আমরা ঘ নাম্বারটা দেখি, ল্যাকটাম। ভাইরে চাক্রিক অ্যামাইডকে বলে ল্যাকটাম, আর চাক্রিক অ্যাস্টারকে বলে ল্যাকটোন। ল্যাকটাম ল্যাকটোন টাইপের তোমার নানান ধরনের যৌগ আছে। তোমরা জেনে থাকবা যে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যারা আছে তারা সবাই কিন্তু বিটা ল্যাকটাম জাতীয় যৌগ। ঠিক আছে, সো বিটা ল্যাকটাম আমরা কাদেরকে বলি? বিটা ল্যাকটাম আমরা তাদেরকেই বলি যেখানে 4 কার্বনের একটা মেম্বার থাকবে। ঠিক আছে, বা চতুর্ভুজ টাইপের একটা চক্র থাকবে, এটাকে আমরা বলি বিটা ল্যাকটাম। সো এই যৌগটা হলো একটা বিটা ল্যাকটাম যৌগ। ঠিক আছে, 3 মেম্বার হইলে আলফা ল্যাকটাম, 4 মেম্বার হলে বিটা ল্যাকটাম, আর 5 মেম্বার হলে আলফা বিটা গামা ল্যাকটাম। ঠিক আছে, সো এই যে অ্যামাইড মূলকটা যখন চক্রে এসে অ্যাড হয়েছে এটাকে আমরা বলছি ল্যাকটাম। ঠিক আছে, এই যৌগটার নাম কি? বিটা ল্যাকটাম। এই যৌগটার নামই হলো বিটা ল্যাকটাম। ঠিক আছে, ওকে। তারপরে চলে আসছি আমরা ও নাম্বার, হেমি অ্যাসিটাল। খেয়াল করবা, অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের সংযোজন বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হয় তাকে আমরা হেমি অ্যাসিটাল বলি। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? হেমি অ্যাসিটাল বলবো। এই যে দেখো কেমিস্ট্রি কিছু ভাইব আমরা নিয়ে আসলাম এখানে, আমরা এখান থেকে হেমি অ্যাসিটালটা বলছি। সো অ্যালডিহাইড, যে কোনো একটা অ্যালডিহাইডকে আমরা নিলাম। এই যে দেখো অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের সাথে আমরা কাকে বিক্রিয়া করব? অ্যালকোহলের বিক্রিয়া করব। ঠিক আছে, সো এই অ্যালডিহাইডটাকে আমরা ইথানেল হিসেবে নিচ্ছি। যেহেতু যৌগের উদাহরণ দিতে বলছে, আমরা একটা যৌগকেই নিলাম। তার সাথে বিক্রিয়া করাও মিথানেল। তো তোমরা জানো যে এটা একটা অসম্পৃক্ত যৌগ, যেখানে কার্বনটা হচ্ছে পজিটিভ আর অক্সিজেনটা কি নেগেটিভ। তো এই কার্বন পজিটিভের কাছে এই যে নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। কোন ধরনের সংযোজন? এই সংযোজন বিক্রিয়াটা হইল নিউক্লিওফিলিক। বোঝা যাচ্ছে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। সো এই অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হবে আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাইলে আমরা অ্যাড করে দিচ্ছি, দেখো CH3 এই কার্বনের সাথে OH, এখানে H প্লাসটা যে যুক্ত হইল, আর এই কার্বনের সাথে CH3 O মাইনাসটা যে যুক্ত হইল। ঠিক আছে, সো O CH3, আর আগে যুক্ত ছিল একটা হাইড্রোজেন। তো এই যৌগটাকে আমরা বলছি হেমি অ্যাসিটাল, যেখানে একটা কার্বন থাকবে। খেয়াল করে দেখো, একটা কার্বন থাকবে ওকে, এই কার্বনটার সাথে একটা OH মূলক যুক্ত থাকবে আর একটা OR মূলক যুক্ত থাকবে। এই যে কার্বন, একটা OH আর একটা কি OR। এই ধরনের যৌগকে আমরা বলি হেমি অ্যাসিটাল। ঠিক আছে, আর যদি দুইটাই OR যুক্ত থাকতো, যদি OR যুক্ত হয়, এই যে OR, আরেক মোল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করালেই OR তৈরি হবে, এটাকে আমরা বলবো অ্যাসিটাল। এটাকে আমরা কি বলবো? অ্যাসিটাল বলবো। ঠিক আছে, অ্যাসিটাল। সো হেমি অ্যাসিটাল মানে অর্ধেক অ্যাসিটাল, এটা হচ্ছে ফুল অ্যাসিটাল। সেম ভাবে যদি এখানে কিটোন থাকতো, কিটোনের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করলে হেমি কিটাল, তারপরে কিটাল। ঠিক আছে, আমরা এই সব কিছু ডিটেইলস ইনশাআল্লাহ নিয়ে আসবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট, নানান ধরনের কার্যকরীমূলক এর স্ট্রাকচার। তারপরে যাচ্ছি সমানুতায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড টপিক, সমানুতা। খেয়াল করো, আমরা জানি সমানুতা দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার মেইনলি স্ট্রাকচারাল আর একটা হচ্ছে স্টেরিও, তাই না? স্ট্রাকচারাল আর এটা কি স্টেরিও সমানুতা। স্ট্রাকচারাল সমানুতা আমরা তখন বলি যখন কানেকশনগুলো আলাদা থাকে।
প্রত্যেকটা পরমাণুর। আর যদি কানেকশন সেম থাকে বাট 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা আলাদা আলাদা হয় তখন এটাকে আমরা বলি স্টেরিও সমানতা, তাই না? আবার স্ট্রাকচারাল সমানতাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, স্টেরিও সমানতাকে 2 ভাগে ভাগ করতে পারি, এনানসিওমার, ডায়াস্টেরিওমার। সো এই বিস্তারিত আলোচনা অলরেডি তোমরা শিখে আসছো অনেকে এইচএসসি তে। আরো ডিটেইলসে ভাস্ট ভাবে আমরা অ্যাডমিশন ক্লাসে পড়াবো। তো এখান থেকে কি কি প্রশ্ন আসছে দেখো। ডাইব্রোমোবেনজিনের সমাণু কয়টি? সো এখানে আমরা স্ট্রাকচারাল আইসোমারগুলাই দেখব। ডাইব্রোমোবেনজিন, সো এইখানে একটা ব্রোমিন, এইখানে আরেকটা ব্রোমিন, পাশাপাশি আলফা বিটা পজিশনে অ্যাড করতে পারো। এরপরে চাইলে 1 2 এর পরিবর্তে তুমি 1 3 পজিশনে অ্যাড করতে পারো, 1 3 পজিশনে অ্যাড করতে পারো। এটার জন্য কিছু সূত্র আছে, কিন্তু ট্রাস্ট মি ভাইয়া, এই সূত্র কখনোই তোমার মাথায় থাকবে না পরীক্ষার হলে। সো এই সূত্র মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি ইচ্ছা করে এখানে সূত্র দেখাবো না। তো এখানে এমন যে দুইটা যদি সেম হয় তাহলে এক ধরনের সূত্র, তিনটা যদি সেম হয় এক ধরনের সূত্র, দুইটা যদি আলাদা হয় তাহলে এক ধরনের সূত্র। ভাই, সূত্র মনে রাখতে রাখতেই মাথা নষ্ট হয়ে যাবে, আর অ্যাপ্লাই করবা কখন? তো তোমরা 30 সেকেন্ডের মধ্যে একটু অ্যাপ্লাই করে দেখো। আর এই যে বেনজিন লিখতে হবে তা তো না, তুমি চাইলে এরকমও করতে পারো, তাই না? 1 2, এটা হয়ে যাবে মেটা, এটা হয়ে যাবে প্যারা। তো তুমি আরেকটা কাজ করো, এই যে এটা এটা, সো অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। সো এই তিনটাই কিন্তু সমানু সম্ভব। এই তিনটার বাইরে আর কোনো সমাণু সম্ভব নয়, ঠিক আছে? সো ডাইব্রোমোবেনজিন এই তিন ধরনের সমানতা প্রদর্শন করতে পারে। তুমি যদি অন্য সাইডে দেখাও তাহলে এটা মেটার মতোই হয়ে যাবে। অর্থ, মেটা, প্যারা এই তিন ধরনের সমাণু সম্ভব। ওকে, তিনটা যৌগ EFG এর আণবিক সংকেত যথাক্রমে C3H6O, C3H6O। যখনই সমানতা নিয়ে প্রশ্ন চলে আসবে অবশ্যই অবশ্যই ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অসম্পৃক্ততার মাত্রা সম্পর্কে তোমাকে জানতে হবে। অসম্পৃক্ততার মাত্রা হইল যে একটা যৌগের মধ্যে কতটুকু অসম্পৃক্ততা আছে, ঠিক আছে? যেমন ধরো কার্বন যতগুলা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের থেকেও দুইটা বেশি থাকতে পারবে, তাই না? কার্বনের হাত যেহেতু চারটা, দুই প্রান্তে দুইটা সে এক্সট্রা হাইড্রোজেন সংযোজন করতে পারবে। সো এটাকে আমরা বলবো ফুললি তোমার স্যাচুরেটেড যৌগ, ঠিক আছে? অ্যালকেন, ফুললি স্যাচুরেটেড। এখন একটা কাজ করো দেখি, একটা হাইড্রোজেনের জায়গায় তুমি একটা হ্যালোজেনকে অ্যাড করো। সো আমরা জানি হাইড্রোজেন একযোজি, হ্যালোজেনও একযোজি। সো এখানে কোনো হাইড্রোজেনের আর কোনো হাত ফাঁকা নাই, তাই না? এটাও কিন্তু একটা সম্পৃক্ত যৌগ। অর্থাৎ একটা কার্বন ম্যাক্সিমাম কতগুলা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুকে নিতে পারবে, এই সংখ্যাটাকে আমরা কিন্তু তোমার একটা সম্পৃক্ততার সাথে তুলনা করতে পারি। তারপরে দেখো আমরা যদি অক্সিজেনকে অ্যাড করি, অক্সিজেনকে যদি অ্যাড করি CnH2n+2, কারণ অক্সিজেন অ্যাড করা হইলে খেয়াল করো আগে এরকম একটা সম্পৃক্ত হাইড্রোজেন কার্বন ছিল। এখন তুমি কি করলা, যদি একটা হ্যালোজেন অ্যাড করো তাহলে একটা হাইড্রোজেন কমে যাবে, বাট তুমি যদি অক্সিজেন অ্যাড করো, অক্সিজেনের যোজনী 2, তাই সে আরেকটা হাইড্রোজেনকে নিতে পারবে। সো সম্পৃক্ত হওয়ার জন্য CnH2n+2+O, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের কোনো তারতম্য হবে না। সো একযোজি পরমাণু যদি হয় একটা হাইড্রোজেন কমে যাবে, একযোজি পরমাণু যদি কার্বনের সাথে যুক্ত হয় একটা পরমাণু কি হয়ে যাবে, একটা হাইড্রোজেন কমে যাবে। এই যে একটা হাইড্রোজেন কমে গেল। আর যদি ভাইয়া দ্বিযোজি কোনো কিছু অ্যাড হয়, দ্বিযোজি যদি কোনো কিছু অ্যাড হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা কমবে না সম্পৃক্ত অবস্থার জন্য। আর যদি ত্রিযোজি কোনো কিছু যুক্ত হয়, ত্রিযোজি কোনো পরমাণু যদি যুক্ত হয় কার্বনের সাথে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া আরেকটা হাত বেশি তৈরি হবে, তাই না? যেমন নাইট্রোজেন অথবা ফসফরাস। যেমন চিন্তা করে দেখো, এই যে কার্বন, আমি যদি এখানে নাইট্রোজেনকে অ্যাড করি, তো নাইট্রোজেন এবার দুইটা হাইড্রোজেনকে নিতে পারবে। সো ইন অর্ডার টু বি স্যাচুরেটেড তাকে আরো দুইটা বেশি হাইড্রোজেনকে নিতে হবে। সো এরা হচ্ছে সম্পৃক্ত যৌগ। তো এদের সাথে তোমরা কম্পেয়ার করবা, যে যৌগটাই দিছে এদের সাথে তোমরা কম্পেয়ার করবা। ভাইয়ারে কম্পেয়ার করে দেখো, C3H6O যদি অক্সিজেন যুক্ত হয় তাইলে তো ডাবলের থেকেও দুইটা হাইড্রোজেন বেশি থাকার কথা কমপ্লিটলি সম্পৃক্ত হওয়ার জন্য, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কমপ্লিটলি সম্পৃক্ত নয়, C3H6O, অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে গেছে CnH2n+O, অর্থাৎ অবশ্যই এইখানে একটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ড আছে। আর যেখানে একটা পাই বন্ড সম্ভব সেখানে একটা রিংও সম্ভব, ওয়ান রিং সম্ভব। খেয়াল করবা, একটা রিং যুক্ত হওয়া মানেই হইল এখানে দুইটা হাইড্রোজেন কমে যাওয়া, দুই প্রান্তের যে দুইটা হাইড্রোজেন ছিল সেটা কমে যাবে, তাই না? তাহলে আমরা দেখি
তিনটা যৌগ EFG এর আণবিক সংকেত এটাই দেওয়া আছে। সো ই অ্যালকোহল, ডিগ্রি অফ আনস্যাচুরেশন মুছে দিলাম। তো ইটা যদি অ্যালকোহল হয় তাইলে বুঝো অবশ্যই একটা রিং থাকবে আর হচ্ছে একটা OH, এটাই হলো আমাদের ই, তাই না? সো অসম্পৃক্ততা মানেই হইল হয় একটা পাই বন্ড থাকবে, নয়তো একটা রিং থাকবে, একটা পাই বন্ড অথবা একটা রিং, ঠিক আছে? তো যদি পাই বন্ড সম্ভব না হয়, যেমন অ্যালকোহলের কথা বলছে ভাইয়া, তো অ্যালকোহলে আমরা পাই বন্ডকে রাখলাম না, ঠিক আছে? সো একটা রিংকে আমরা অ্যাড করে দিলাম, সো এটা একটা অ্যালকোহল হয়ে গেল। যৌগের সম্ভাব্য গাঠনিক সংকেতের সমানুলিখ। আচ্ছা, সো এবার এরপরে দেখো এফ একটা কিটোন। সো এফ যদি একটা কিটোন হয়, দেখো তো এটা হইল কিনা, এফ একটা কিটোন, একটা পাই বন্ধন চলে আসছে। সো এখানে আর কোনো রিং দেওয়ার সুযোগ নাই, 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেছে। আর জি হচ্ছে অ্যালডিহাইড। তো ভাইয়া জি যদি অ্যালডিহাইড হয়, CH3 CH2 তারপরে C ডাবল বন্ড ও একটা পাই বন্ধন আর একটা H, সো গেল। EFG যৌগের সম্ভাব্য গাঠনিক সংকেত সমূহ লিখো। তো তুমি এবার চাইলেই এটার একটা গাঠনিক সংকেত লিখতে পারবা, গাঠনিক সমানও লিখতে পারবা, তাই না? এটার গাঠনিক সমানও কি হতে পারে? এটার গাঠনিক সমানও কিন্তু এটাই হতে পারে, তাই না? কার্যকরীমূলক সমাণু, এটা এক ধরনের গাঠনিক সম্ভাব্য গাঠনিক সংকেত সমূহ লিখো। আচ্ছা, গাঠনিক সংকেত আমরা লিখে ফেললাম, তাই না? অ্যালডিহাইড, হ্যাঁ, আর তো কিছু লাগবে না, হয়ে গেছে। গাঠনিক সংকেতগুলো আমরা লিখে ফেললাম, সম্ভাব্য। চাইলে তোমরা আরো বেশি কিছু বানাইতে পারো, আই থিঙ্ক আর সম্ভব না। সো এই তিনটা বুয়েট 17-18 আসা প্রশ্ন। সো তোমাকে এই আইডিয়াটা ধারণ করতে হবে। আমি যেটা বললাম যে হ্যালোজেন অ্যাড করলে হাইড্রোজেন কমে যাবে, নাইট্রোজেন বা ফসফরাস অ্যাড করলে হাইড্রোজেন দুটা বেড়ে যাবে, একটা বেড়ে যাবে। আর যদি অক্সিজেন অ্যাড করো তাহলে হাইড্রোজেন সংখ্যা সমান থাকবে। আর যদি কোনো কম বেশি হয় তার মানে হাইড্রোজেন কমে গেছে, এটা সম্পৃক্ত নাই ভাই, অসম্পৃক্ত হয়ে গেছে। অসম্পৃক্ত কতটুকু কম? 2টা হাইড্রোজেন কম থাকলে একটা কম, 4টা কম থাকলে 2টা কম, ঠিক আছে? এরকম ভাবে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এই রিলেটেড ডিটেইলস তোমাদের পড়তে হবে সমানতা অ্যান্সার করার জন্য। ওকে, এরপর দেখো আণবিক সংকেত C8H12 এর সম্ভাব্য এলিসাইক্লিক যৌগের সমাণুসমূহের গঠন লিখো। C8 হওয়ার কথা ছিল 8 দুগুণে 16 আর 2 18, 18 হওয়ার কথা ছিল, বাট এই ক্ষেত্রে আছে কয়টা হাইড্রোজেন? হ্যাঁ, 12টা আছে মাত্র, 12, 6টা হাইড্রোজেন কম, 6টা হাইড্রোজেন কম। তো 6টা হাইড্রোজেন কম হওয়ার জন্য অবশ্যই এখানে হয় 3টা পাই বন্ধন ছিল, অথবা 2টা পাই বন্ধন, একটা রিং ছিল, অথবা একটা পাই বন্ধন 2টা রিং ছিল, অথবা ভাইয়া 3টাই রিং ছিল, 3 রিংস। তো এই কম্বিনেশনগুলো সম্ভব, ঠিক আছে? সো আমরা দেখব এলিসাইক্লিক যৌগের গঠন লিখতে বলা হয়েছে। তো এলিসাইক্লিক যৌগের গঠন যদি আমরা লিখি, তো প্রথমটা তো আর সম্ভব না, তো প্রথমটার মধ্যে শুধুমাত্র 3টা পাই বন্ধন আছে, এর মধ্যে কোনো রিং নাই। তো দ্বিতীয়টা আবার সম্ভব, যে 2টা রিং, 2টা পাই বন্ধন একটা রিং। তো আমরা 2টা পাই বন্ধন একটা রিং দিয়ে আঁকি, 2টা পাই বন্ধন আর একটা রিং। তো এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন যেহেতু 3, তো আমাদেরকে এইভাবে ডিভাইড করে নিতে হবে। কার্বন থাকবে 8টা। সো আমরা একটা রিং বানাই, 8 কার্বনের একটা রিং বানাই। এই দেখো 8 কার্বনের একটা রিং বানাইলাম, ঠিক আছে? 8 কার্বনের রিং বানানো হইলো 1 2 3 4 5 6 7 8। সো এর মধ্যে 2টা পাই বন্ধন দিয়ে দাও, যে কোনো জায়গায় দিয়ে দাও। গুণে দেখো কার্বন আর হাইড্রোজেন মিললো কিনা। কার্বন তো 8টা আছে, হাইড্রোজেন 1টা 2টা 4টা 6টা 8টা 9টা 10টা 12টা, ঠিক আছে? তো 2টা পাই বন্ধন একটা রিং দিলে আমাদের প্রথম শর্তটা হয়ে যাচ্ছে। এরপরে হইতে পারে একটা পাই বন্ধন 2টা রিং। ভাইরে একটা পাই বন্ধন 2টা রিংকে আমরা কিভাবে আঁকবো? দেখো একটা পাই বন্ধন আর হচ্ছে গিয়ে 2টা রিং, একটা পাই বন্ধন আর 2টা রিং। তো তার জন্য
আমরা যেটা করতে পারি 8টা তো, তাই না? এলিসাইক্লিক যৌগের সমাণুসমূহের গঠন লিখো। ঠিক আছে, এর মধ্যে আরো তুমি চাইলে আরো অনেকগুলা বানাইতে পারবা, বাট আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা জাস্ট সম্ভাব্য সব এলিসাইক্লিক যৌগ। তাইলে আমরা এখানেই না, আমাদের আরো কিছু জানতে হবে। দেখো এটার মধ্যে আমরা আরো কি বানাইতে পারি। 8 কার্বনের একটা রিং আমি বানাইছি, তারপরে 7 কার্বনের রিং বানাও, 7 কার্বনের রিং বানাও, 7 কার্বনের রিং, আর এর মধ্যে 2টা পাই বন্ধন দিয়ে দাও। এখানে একটা CH3 অ্যাড করো, এখানে একটা CH3 অ্যাড করো। ঠিক আছে, এটা করতে পারি। তারপরে তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করে এইখানেও CH3টা অ্যাড করতে পারো। তো নানানভাবে এই যৌগগুলো তৈরি করা সম্ভব। ঠিক আছে, তারপরে 2টা রিং যদি হয় তাহলে কেমন হবে? 2টা রিং আমরা এইভাবে দিতে পারি। এই দেখো 2টা রিং দিয়ে দিলাম। কার্বন কয়টা হইল? অবশ্যই একটা দ্বিবন্ধন তো লাগবে। 1 2 3 4 5 6, তো 7 8 দিয়ে দাও, হয়ে গেল কিন্তু 2টা রিং একটা পাই বন্ধন। ঠিক আছে, তুমি চাইলে এখন এই এটাকে এখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারো আর একটা কার্বনকে, যেভাবেই দাও সম্ভব। ঠিক আছে, তো আমরা সম্ভাব্য যতগুলো এলিসাইক্লিক যৌগ বানানো যায় আমরা সেগুলা বানাইলাম। তারপরে যদি আমরা 3টা রিং বানাইতে চাই, 3টা রিং 8টা কার্বন, খেয়াল করো 3টা রিং 8টা কার্বন। তো এই আরেকটা ধরো যে 1 2 3 4 5 6 7 8, 3টা রিং হয়ে গেল, 8টা কার্বন হয়ে গেল। তো তুমি যেইভাবে পারো ভাই বানাও। ঠিক আছে, তো আমার যতটুকু মনে পড়ে এটা হয়তো 6 ছিল, 6 নট 8, কারণ এই ক্ষেত্রে যত বেশি ডিগ্রি অফ আনস্যাচুরেশন হবে যৌগ গঠনের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। তো C6H12 যদি হয় সেই ক্ষেত্রে আবার যৌগের সংখ্যা কমে আসবে। তো যাই হোক, তোমরা এইভাবে বানাবা যতভাবে বানানো সম্ভব। সো একটা রিং 2টা পাই বন্ধন, তারপরে তুমি 6টা নিয়ে নাও, 6টা কার্বন নিয়ে নাও, এই দুই পাশে 2টা CH3 দাও, সরি ডাবল বন্ড দাও, এখানে CH3 দিয়ে দাও, এটাও কিন্তু সম্ভব। সো বিভিন্নভাবে তোমাকে এই স্ট্রাকচার বানানো শিখতে হবে। ঠিক আছে, সো এই বিস্তারিত প্র্যাকটিসগুলো কিন্তু ক্লাসেও থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এইটা দিয়ে আমরা কিভাবে সম্ভাব্য এলিসাইক্লিক যৌগের গঠন লিখতে পারি বা সমাণুসমূহ লিখতে পারি। তো প্রথম কাজ হচ্ছে কতগুলা দ্বিবন্ধন থাকবে বা আনস্যাচুরেশন কতগুলা থাকবে সেটা খুঁজে বের করা। ঠিক আছে, সো খুঁজে বের করার জন্য আমরা দেখব যে 8টা কার্বনের জন্য সর্বোচ্চ হাইড্রোজেন কয়টা সম্ভব হতে পারতো। হ্যাঁ 18টা সম্ভব হতে পারতো, বাট দেওয়া আছে 12টা, 6টা কম আছে। আমরা জানি 2টা হাইড্রোজেন একটা পাই বন্ধন বা একটা রিং এর সমতুল্য। সো 6টা হাইড্রোজেন 3টা পাই বন্ধন বা 3টা রিং এর সমতুল্য, বা এই যে বিন্যাস সমাবেশের সাথে সমতুল্য। তো তুমি যদি এটার একটা সূত্র লিখতে চাও ডিগ্রি অফ আনস্যাচুরেশন, তাহলে এরকম হবে 2C+2, কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকেও 2টা বেশি সম্ভব। ঠিক আছে, অক্সিজেন দিলে আমাদের কোনো চিন্তা নাই, বাট হ্যালোজেন অ্যাড করলে হাইড্রোজেন একটা কমে যাবে, আর নাইট্রোজেন যদি আমরা অ্যাড করি তাইলে একটা হাইড্রোজেন বেড়ে যাবে, অথবা ফসফরাস। বুঝা গেল? তো ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করে দিলেই তুমি সেই ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রাটুকু পেয়ে যাবা। দেখো কতটা মজার টপিক জৈব রসায়নের এটা। আচ্ছা, এরপরে দেখি আণবিক সংকেত C4H10O দিয়ে গঠিত সকল সমাণুক অ্যালকোহলের গাঠনিক সংকেত লিখো এবং প্রত্যেকের শ্রেণীবিন্যাস উল্লেখ করো। তাইলে আমরা দেখতে পাচ্ছি যখনই অক্সিজেন থাকবে তখন নর্মাল অ্যালকেনের মতোই হাইড্রোজেন সে নিতে পারবে। তাইলে C4H10 দ্বিগুণের চেয়েও 2টা বেশি, তার মানে এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। তুমি যদি অসম্পৃক্ততার মাত্রা বের করো কোনো অসম্পৃক্ততা পাবা না, তো এটা একটা সম্পৃক্ত যৌগ। তো সম্পৃক্ত যৌগে আমরা জাস্ট স্ট্রাকচারগুলো বানাই। সকল অ্যালকোহলের গাঠনিক সংকেত লিখো। ঠিক আছে, সো আমরা 4টা কার্বন দিচ্ছি, 1 2 3 4, এর সাথে একটা OH। দেখো বিউটানল 1 1 2 3 4, বিউটানল 2, আর তুমি দিতে পারবে না। আর যদি দাও এখানে যদি নিয়ে আসো সেই ক্ষেত্রে এটা আর কিছুই থাকবে না। সো গঠিত সকল সমাণুক অ্যালকোহলের গাঠনিক সংকেত এবং এদের প্রত্যেকের শ্রেণীবিন্যাস বা বিভাগ উল্লেখ করো। এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল, এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল।
যদি বলতো যে এই সংকেত দিয়ে যত ধরনের যৌগ বানানো সম্ভব সব লিখো, তাইলে কিন্তু অ্যালকোহলের পাশাপাশি ইথার বানানো সম্ভব হইতো। ঠিক আছে, 1 2 3, তারপরে এইখানে দিয়ে দিলাম একটা ইথার। তারপরে দেখো এইভাবেও কিন্তু সম্ভব ছিল, মনে থাকবে? সো এই হইলো আমাদের যৌগটা। সো আমরা 1 ডিগ্রি দিয়ে কিন্তু আরেকটা অ্যালকোহল সমাণু বানাইতে পারি, এইভাবে বানাইতে পারি। দেখো দেখো হইলো কিনা, এটাও কি 1 ডিগ্রি। সো এখানে আমরা জাস্ট আরেকটা CH3 অ্যাড করে দিলাম, যেটা সরল শিকল ছিল এটাকে আমরা শাখায়িত শিকলে বানিয়ে দিলাম। সো আমাদের কাছে চাইছে এই তিনটা। অ্যালকোহলের কয়টা সম্ভব? এটা, এটা আর হচ্ছে এটা। সো এই তিনটার জন্য যত নাম্বার আছে হয়তোবা 3 নাম্বার বা 6 নাম্বার থাকবে, 6 নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকের শ্রেণীবিন্যাসও উল্লেখ করে ফেললাম। এরা হচ্ছে সম্পৃক্ত যৌগ অ্যালকোহল 1 ডিগ্রি এবং এটা 2 ডিগ্রি। ঠিক আছে, আই থিংক সবার ক্লিয়ার। বইয়ের 14-15তে আসা প্রশ্ন। 10-11তে দেখো আরেকটা প্রশ্ন আসছিল, C3H9N আণবিক ফর্মুলা সম্বলিত যৌগটির গাঠনিক ফর্মুলা লিখো যার মধ্যে কোনো কার্বন কার্বন বন্ধন নাই। কোনো কার্বন কার্বন বন্ধন থাকা যাবে না। এখন চিন্তা করো, আমরা যদি এখানে নাইট্রোজেনটাকে রাখি, এইখানে কার্বনকে দিয়ে দিতে চাই, তাহলে কার্বন কার্বন বন্ধন হয়ে গেছে। সো কার্বন আছে 3টা, সো এখানে বসবে হাইড্রোজেন, এখানে বসবে হাইড্রোজেন, দ্বিগুণের চেয়েও 3টা বেশি। সো এটা একটা সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ, এটা আমরা বুঝতেই পারছি, এটা একটা সম্পৃক্ত যৌগ। সো এই ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন তৈরি হয়েছে। তো যেখানে কার্বন কার্বন বন্ধন নাই সেটা কি হবে? এই যে দেখো CH3, এই যে দেখো CH3, আর এই হলো CH3। ভাইয়া রে, যদি এই প্র্যাকটিসটুকু না থাকে, ফার্স্ট টাইম পরীক্ষার হলে বসে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাবে। মানে পরীক্ষার হল একটা স্ট্রেসের জায়গা। সো ওই জায়গাতে নতুন করে কোনো কিছু ইনভেন্ট করবা, সেই কাজটা অ্যাটলিস্ট সেরকম দুঃসাহস কেউ দেখাবা না। ঠিক আছে, সো এটা তুমি করবা যখন অনেক বড় হয়ে যাবা, নতুন নতুন চ্যালেঞ্জ তোমার সামনে আসবে, তখন অনেক সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে পিএইচডি করতে বসবা, তখন নতুন নতুন ইনফরমেশন আবিষ্কার করবা। বাট পরীক্ষার হল অল্প একটু সময়, এখানে কিভাবে পরীক্ষার হলটা উতরায় যাবা এই চিন্তা করো। ঠিক আছে, তোমার একটা সিট জরুরি, নট সায়েন্টিস্ট হওয়া জরুরি। এই মুহূর্তে সায়েন্টিস্ট হইতে হবে না, এই মুহূর্তে তোমার বইয়েটা একটা সিট লাগবে। ঠিক আছে, চলো দেখো সমানতা থেকে কত প্রশ্ন, 6টা প্রশ্ন। নিচের কোন যৌগটির জ্যামিতিক সমানতা রয়েছে? তো জ্যামিতিক সমানতার জন্য আমরা জানি হয় এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে অথবা একটা রিং থাকতে হবে। সো এখানে রিং এর কোনো অপশন নাই। সো আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে কিনা দেখি। সো ইথেন যেটা, এটা তো অবশ্যই সম্ভব না। যেখানে ইথিন আছে অবশ্যই এই দুটার মধ্যে কোনো একটা হবে, তাই না? ইথিন যেটা আছে, সো যেখানে 1,1 ডাইক্লোরো, বুঝতেই পারছো 1,1 ডাইক্লোরো হয়ে গেলে কিন্তু দুই পাশ একই হয়ে গেছে। সো এখানেও আমরা কোনো ধরনের জ্যামিতিক সমানতা পাবো না। যেখানে দুইটা কার্বনে আলাদা আলাদা আছে সেটার মধ্যে জ্যামিতিক সমানতা সম্ভব, সিস ট্রান্স সম্ভব, তাই না? সো 1,2 ডাইক্লোরো ইথিন এটার মধ্যে সম্ভব সিস ট্রান্স সমানতা, বা হইল কোন ধরনের সমানতা? জ্যামিতিক সমানতা, তাই না? যেমন এটা ট্রান্স, এটা উপরে নিয়ে গেলে হয়ে যাবে সিস। ওকে, নিচের যৌগসমূহের গাঠনিক সংকেত লিখো এবং আলোক সমাণু যৌগ বা যৌগসমূহ শনাক্ত করো। সো টার্টারিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড মুখস্থ করে ফেলতে হবে, 19-20-এ আসছে প্রশ্নটা। তো টার্টারিক অ্যাসিডের সংকেত কি দেখো, টার্টারিক অ্যাসিড হইল এটা, বুঝছো? একটা মেসো যৌগ। আর একটু ক্রস চেক করে নিবা, আমি তোমাদেরকে আরেকবার বলছি ভাইয়া, এটা আরেকটু ক্রস চেক করে নাও, যেহেতু বইতে আসে এই ধরনের প্রশ্ন। তো এটা একটু তুমি ক্রস চেক করে নাও, আমি ভুলও হইতে পারি। ঠিক আছে, অনেক আগের পর। সো এটা একটা টার্টারিক অ্যাসিড, এটা তোমরা জানো। এটা হচ্ছে একটা মেসো যৌগ, তাই না? মেসো টার্টারিক অ্যাসিড। তো মেসো যৌগ কি করবে না? মেসো যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে না। সো এটা একটা আলোক নিষ্ক্রিয় ডায়াস্টেরিওমার, আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এরপরটা দেখি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচারটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। সো দেখো প্র্যাকটিসটা কত জরুরি। ঠিক আছে, সো আমরা যদি ল্যাকটিক অ্যাসিডের স্ট্রাকচারটা বের করি, তো আমি কেন করছি জানো? কারণ হুট করে তুমি কোনো কিছু একটা ভুলে যাইতে পারো। ল্যাকটিক অ্যাসিড কিন্তু খুবই সহজ। আমি তোমাদের কাছে এটা আমি ছেড়ে দিচ্ছি। ল্যাকটিক অ্যাসিড যেখানে OH থাকবে, একটা COOH থাকবে। ভাই এটা কঠিন না, এটা ইজি।
তাই না? এই এই এটাই হইল ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, 3 কার্বন থাকবে, OH থাকবে, H থাকবে। সো এটা একটা আলোক সক্রিয় যৌগ, তাই কিনা? এই কার্বনের মধ্যে একটা স্টার চিহ্ন দেওয়া যায়, কারণ এটা একটা তোমার কাইরাল কার্বন। সো তোমরা এই যৌগগুলো অবশ্যই ক্রস চেক করে নাও, ইন্টারনেটে সার্চ করে দেখো যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কোন জাতীয় প্রশ্ন আসে পরীক্ষায়? আই থিংক তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো, আলোক সক্রিয় নয় এমন একটি আলফা অ্যামাইনো অ্যাসিডের নাম এবং গাঠনিক সংকেত লিখো। ফুল সিলেবাস, ইটস ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, প্রোটিন থেকে এই প্রশ্নটা আসছে। তো তুমি চিন্তা করে দেখো, এই আলোক সক্রিয় নয় কেন, এটাও ব্যাখ্যা করো। আমরা জানি যত অ্যামিনো অ্যাসিড আছে সবগুলো আলোক সক্রিয়, একটা ছাড়া, সেটা হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন ছাড়া সবগুলা আলোক সক্রিয়। তো গ্লাইসিনে কেন আলোক সক্রিয়তা নেই? কারণ ভাইয়া এই কার্বনের মধ্যে দুইটাই হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এই দুইটাই কি হাইড্রোজেন। তো এই অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, যেখানে আলফা কার্বন একটা অ্যামিনো গ্রুপ যুক্ত, এই আলফা অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটাই হাইড্রোজেন আছে, একমাত্র অ্যামিনো অ্যাসিড যেটা আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এর মধ্যে কোনো এনানসিওমারিজম দেখা যাবে না। ওকে, ব্যাখ্যাটা তোমরা লিখে ফেলবা। সো এবার আমরা চলে যাচ্ছি টাইপ 4 এ। যারা এখনো ধৈর্য ধরে বসে আছো, আমি তোমাদের ধৈর্যের অ্যাপ্রিশিয়েট করি। তোমরা অ্যাকচুয়ালি বুয়েটে যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতেছো এবং শেষ পর্যন্ত থাকো। আমরা 10টা ভিডিও দিব, 10টা চ্যাপ্টারের জন্য জাস্ট 10টা ভিডিও। ভাইয়ের এই 10টা ভিডিও দেখো ধৈর্য ধরে, দেখবা তোমার একটা কমপ্লিট ধারণা হয়ে গেছে যে বুয়েট কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে। ঠিক আছে, ওই জায়গাগুলো তুমি ভালো করে পড়বা। টাইপ 4 দেখো, বন্ধন ভাঙন, তারপরে বিকারক, বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ার সাধারণ কৌশল। সো আমরা বিকারক নিয়ে প্রশ্ন শুরুতে তুলছি। সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন, আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্থিতিশীল হয়, তাই না? এটা নিয়ে আমরা একদমই সময় নষ্ট করব না। তো নিচের যৌগগুলো থেকে তোমার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল শনাক্তকরণ করো। কতটা ইজিয়ার প্রশ্ন, এগুলো বুয়েটে আসে। ঠিক আছে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল 19-20 প্রশ্ন। তো কেউ যদি এগুলোই ভুল করে ফেলো, তার কিন্তু আর ভাই চান্স হবে না। সহজ জিনিস সবাইকে পারতে হবে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে একটা ফাঁকা অরবিটাল আছে, সো এটা একটা ইলেকট্রোফাইল। সো ইলেকট্রন এই জায়গাতে এসে বসবে। এর মধ্যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারগুলাই সে একটা ইলেকট্রোফাইলের দিকে ধাবিত করবে। সো সে কি নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে, সে নিউক্লিওফাইল। খেয়াল করে দেখো যে এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধন যেখানে আছে, দ্যাট মিনস এখানে অনেক অনেক লুজলি বাউন্ড ইলেকট্রন আছে। সো ইলেকট্রোফাইল তার দিকে আসবে। ইলেকট্রোফাইল যদি তার দিকে আসে, সে নিজে কি, সে নিজে হচ্ছে নিউক্লিওফাইল। মনে রাখবা, যেখানে পাই বন্ধন থাকবে সে পজিটিভকে আকর্ষণ করবে, H+ এর মতো পজিটিভ চার্জ বিশিষ্ট মূলকগুলোকে সে আকর্ষণ করবে, তাই সে নিজে হচ্ছে নিউক্লিওফাইল। দেখো ভাই, নাইট্রোনিয়াম আয়ন সে নিজেই পজিটিভ, সো সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রোফাইল। ঠিক আছে, এবার দেখো HCOH, এখানে এই কার্বনটার দিকে আমাদের তাকাইতে হবে, কারণ যত বিক্রিয়া হবে কার্বনের মধ্যে হবে। ঠিক আছে, কার্বনের সাইজটা একটু বড় অক্সিজেনের চেয়ে, সো অক্সিজেনে কখনো বিক্রিয়া হইতে যাবে না এই কেসে। সো এই কার্বনের যেহেতু সাইজটা বড়, কার্বনের বিক্রিয়া হবে, এখন তার উপরে চার্জ কি পজিটিভ, সো পজিটিভের দিকে কি আসে, পজিটিভের দিকে তোমার নিউক্লিওফাইল গুলো আসে, তাই না? পজিটিভের দিকে কারা আসে, নিউক্লিওফাইল আসে। তো সে নিজে একটা ইলেকট্রোফাইল, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো পজিটিভ মানে কি, ইলেকট্রোফাইল। তো সে নিজে একটা ইলেকট্রোফাইল, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। সো 1 2 3 4 5 10 নাম্বার তুমি পেয়ে গেছো এই প্রশ্নটার মধ্যে, 10 নাম্বার। তো এখানে তোমরা ভুল করে ফেলতে পারো অ্যালকিন এবং এটার মধ্যে, অ্যালডিহাইডের মধ্যে। হয়ে গেল এখন। এরপর দেখো, নিম্নে কিছু রাসায়নিক যৌগ দেওয়া হলো, কোন যৌগটি নিম্নলিখিত বিক্রিয়ার জন্য অধিকতর সংবেদনশীল তা যাচাই করো। আমরা অধিকতর সংবেদনশীল এরকম একটা যৌগ খুঁজে বের করব। ঠিক আছে, 1 নাম্বার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আমরা জানি তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, যারা একটা নিউক্লিওফাইল আসলে যে নিজের জায়গাটা ছেড়ে দিবে। তো তুমি চিন্তা করে দেখো, এই যৌগটার দিকে একটু তাকাও, একটা নিউক্লিওফাইল আসবে, নেগেটিভ চার্জ আসবে এবং প্রতিস্থাপন হবে। আমি কিভাবে বুঝলাম দেখো, এই যে COCl আছে, হ্যাঁ Cl যেখানেই থাকবে সেখানেই প্রতিস্থাপন বিক্রিয়া হবে, মনে রাখবা। হ্যালোজেনগুলা খুবই স্ট্রং লিভিং গ্রুপ, সে খুব সহজে জায়গা ত্যাগ করতে পারে। তো সে যদি জায়গা ত্যাগ করে, তো কেউ তো এসে তার জায়গাটা দখল করবে।
কে দখল করবে? এই তার মতোই নেগেটিভ কেউ একজন এসে জায়গাটা দখল করবে। তো একটা নিউক্লিওফাইল এসে এই জায়গাটুকু দখল করবে। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটার মধ্যে সম্ভব। তো আমরা এটার মধ্যে 1 দিয়ে রাখছি, ম্যাচিং হয়ে গেল। সবচেয়ে বেশি সংবেদনশীল এটাই হবে। সো এখানে কার্বন পজিটিভ আছে যার জন্য নিউক্লিওফাইল আসবে, এবং ক্লোরিন আছে যেখানে প্রতিস্থাপন হবে। বুঝা গেল? ওকে, 2 নাম্বার দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আমরা জানি বেনজিন এবং বেনজিনের মতো যারা যারা আছে তারাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? সেই ক্ষেত্রে সব থেকে বেশি দেবে হচ্ছে টলোইনটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কারণ এই টলোইন একটা ইলেকট্রন পুশিং গ্রুপ, সে বেনজিন বলয়ের ইলেকট্রনকে আরো বেশি পজিটিভ বানায় ফেলতেছে। তো যদি পজিটিভ বানায় ফেলে তাহলে আরো বেশি ঘনত্ব আরো বাড়ায় দিচ্ছে। তো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে, ধনাত্মক আবেশধর্মিতার মাধ্যমে বেনজিন বলয়ের ইলেকট্রন ডেনসিটি সে বাড়ায় দিচ্ছে। সো ইলেকট্রোফাইল খুব ইজিলি এখানে এসে অ্যাটাক করবে। ঠিক আছে? সো বেনজিনের চেয়ে টলোইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা বেশি হবে, বাট এটার কম হবে কারণ এটা ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে। ওকে, এটারও কম হবে কারণ এই ক্ষেত্রে যেখানে দ্বিবন্ধন দেখতেছো, এই বেনজিন থেকে ইলেকট্রন দুইটা এখানে আসবে কনজুগেশনে পার্টিসিপেট করার জন্য। সো ওইটাও খুব একটা ভালো হবে না। এরপর দেখো ভাইয়া নিউক্লিওফিলিক সংযোজন। নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। ঠিক আছে? সো নিউক্লিওফিলিক সংযোজন কোথায় হইতে পারে? সব সময় নিউক্লিওফিলিক সংযোজনগুলো হয় অ্যালডিহাইড কিটোনের মধ্যে। আজকেও দেখানো হয়েছে, তাই না? এই যে একটা নিউক্লিওফাইল আসবে, এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। আমরা হেমি অ্যাসিটাল এবং হেমি কিটালের মধ্যে দেখছি। তো এই নিউক্লিওফাইলটা কার্বনের সাথে যুক্ত হবে। তো এখানে বের হওয়ার মতো কেউ নাই। সো এই নিউক্লিওফাইলটা অটোমেটিক এটার সাথে যুক্ত হয়ে থাকবে, আর অক্সিজেনের কাছে ইলেকট্রনগুলো চলে যাবে। তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, এখানে আমাদের নিউক্লিওফাইলটা যুক্ত হইলো, আর এখানে একটা হাইড্রোজেন ছিল। ঠিক আছে? সো এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে কে? অ্যালডিহাইড যার মধ্যে আছে। অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কে দিবে? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ভাইয়ারে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকিন এবং অ্যালকাইন যারা আছে তারা। অ্যালকিন এবং অ্যালকাইন তারা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কারণ সে নিজে একটা নিউক্লিওফাইল, তাই না? তার দিকে কি আসবে? একটা নিউক্লিওফাইল আসবে, পজিটিভ চার্জ বিশিষ্ট যারা আছে তারা আসবে। ঠিক আছে? পজিটিভ চার্জ তারা ইলেকট্রোফাইলগুলো তারা আসবে, এখানে আসবে। তো পজিটিভ চার্জ যখনই আসবে তখন এখানে সংযোজন বিক্রিয়া হবে। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আর ফটোকেমিক্যাল প্রতিস্থাপন খেয়াল করে দেখবা, এটা হচ্ছে 4 নাম্বার। ফটোকেমিক্যাল প্রতিস্থাপন কে দিবে? এটাই দিবে, এটা দিবে 5 নাম্বারটা। কারণ এই যে অ্যালকেনের মতো প্রপার্টি আছে এই জায়গাতে, এটা অ্যালকেনের মতো প্রপার্টিও আছে, আবার বেনজিনের মতো প্রপার্টিও আছে। সো এই 1 নাম্বারটাই, এই যৌগটাই নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনও দিবে, আবার ফটোকেমিক্যাল প্রতিস্থাপনও দিবে। ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে হাইড্রোজেনগুলো একটা একটা করে বের হইতে থাকবে, তাই না? আমরা সবাই সেটা জানি। তো এই জিনিসটা তোমরা যদি বুঝে না থাকো, আরেকবারের পেছনে যেয়ে রিপিট করে আরেকবার দেখতে পারো। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটা ইলেকট্রন আকর্ষী? ইলেকট্রোফাইলকে আর নিউক্লিওফাইলকে সেটা পৃথক করতে বলা হয়েছে। সো ইলেকট্রোফাইল লিখে তুমি কি করবা? সবগুলা লিখবা যারা যারা ইলেকট্রোফাইল আছে। তো আমরা জানি ইলেকট্রোফাইল যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে তারা, অথবা যাদের মধ্যে ফাঁকা অরবিটাল আছে তারা। তো পজিটিভ চার্জ আমরা একটু খুঁজে বের করি। এটা ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল, এটাও ইলেকট্রোফাইল। এর মধ্যে একটা অরবিটাল ফাঁকা আছে, এটাও ইলেকট্রোফাইল। তারপরে এইটা পজিটিভ চার্জ বিশিষ্ট, ভাইয়া সেও ইলেকট্রোফাইল। সো এই পার্পল দিয়ে, বেগুনি রং দিয়ে বা গোলাপি রং দিয়ে আমরা যাদেরকে লিখছি তারা হলো ইলেকট্রোফাইল। ঠিক আছে? তারপর সবুজ দিয়ে বাকিরা, এরা হলো নিউক্লিওফাইল। কারণ দেখো এর মধ্যে একটা নেগেটিভ চার্জ আছে, সে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে। এর মধ্যে লোন পেয়ার আছে, সেও নিউক্লিয়াসের প্রতি। এর মধ্যেও লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপর, এর মধ্যে অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, এর মধ্যে ফ্লোরিনের মধ্যে লোন পেয়ার আছে, আবার সে নিজেই নেগেটিভ। তো এরা হচ্ছে নিউক্লিওফাইল। তো 1 2 3 4 5, 5টা হলো ইলেকট্রোফাইল, আর 1 2 3 4 5, 5টা হলো নিউক্লিওফাইল। একদম ইজি। এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে নানান ধরনের প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আসতে পারে। এবং সব থেকে সুন্দর প্রশ্ন আমি বলবো এটা 2018-19-এ আমরা যে বছর পরীক্ষা দিছি সেই বছর এই প্রশ্নটা আসছে। এটা যখন আমি অ্যান্সার করতে পারছিলাম, আই ওয়াজ রিয়েলি হ্যাপি, যেটা একটা ইউনিক টাইপের প্রশ্ন ছিল। বাট আমি এটা জানতাম অ্যালডিহাইড হলে কোন ধরনের বিক্রিয়া দেয়।
ক্লোরিন থাকলে বা হ্যালোজেনগুলো থাকলে কোন ধরনের বিক্রিয়া দেয়, আবার সিও থাকলে কোন ধরনের বিক্রিয়া দেয়। এতটুকু বেসিক থাকার কারণে আমি অ্যান্সারটুকু করতে পারছি। ঠিক আছে, অবশ্যই তোমার এই প্র্যাকটিসটুকু করে যাইতে হবে। ওকে, এবার চলো অ্যারোমেটিসিটি এবং বেনজিন থেকে কি কি প্রশ্ন আসছে। ইম্পর্টেন্ট, এই যে আমরা এই টাইপগুলোই পড়াবো, বিস্তারিতভাবে পড়াবো। দেখো, তীব্র অম্লীয় মাধ্যমে জিঙ্ক অ্যামালগাম এর সাথে প্রতি প্রবাহের বা রিফ্লাক্সের মাধ্যমে অ্যাসিটোফ্যাননকে বিজারিত করে ইথাইল বেনজিন তৈরি করা যায়। বিক্রিয়াটির নাম বলো এবং বিক্রিয়াটি লিখো। সো আমরা অ্যাসিটোফ্যাননের স্ট্রাকচারটা দেখি। অ্যাসিটোফ্যানন জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর সাথে বিক্রিয়া করাবো। সো এটা একটা বিজারণ বিক্রিয়া। আশা করি অলরেডি তোমরা নামটা জেনে গেছো, জিঙ্ক অ্যামালগাম এবং HCl। এক্স্যাক্টলি, তোমরা এটা অলরেডি মুখ দিয়ে বলে ফেলছো, ক্লিমেনসেন বিজারণ। সো ক্লিমেনসেন বিজারণে যেখানেই তোমার CO গ্রুপটা থাকবে সেখানেই CH2 যুক্ত হয়ে যাবে। সো ইথাইল বেনজিন, এয়ার দ্বারা আমরা বেনজিনটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, অথবা ফিনাইল। এয়ার না দিয়ে ফিনাইলটা লিখলে মোর অ্যাকুরেট হবে। এয়ার মানে যে কোনো অ্যারোমেটিক হতে পারে, পিএইচ মানে হচ্ছে এই বেনজিনের এই মূলকটা, ঠিক আছে। সো আমরা শিখে ফেললাম ইথাইল বেনজিন, ক্লিমেনসেন বিজারণ, বিক্রিয়াও লিখলাম, নামও লিখলাম। বেনজিন এবং প্রোপিন কোন বিক্রিয়া দ্বারা কিউমিন উৎপন্ন করে? দারুণ, কিউমিনের স্ট্রাকচার আগে দেখে নাও। কিউমিন হলো এটা। এই কিউমিন পদ্ধতিতে আমরা ফেনল উৎপাদন করতে পারি, ঠিক আছে। ফেনল তৈরি করার জন্য আমরা এই কিউমিনটাকে শুরুতে উৎপন্ন করি। তো এই কিউমিনটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এই বেনজিন এবং এর সাথে আমরা প্রোপিনকে অ্যাড করলাম, CH ডাবল বন্ড CH2। সো এখানে কিছু অম্লীয় মাধ্যমে যদি বিক্রিয়া করি, এই অম্লটা এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে CH3 প্লাস, আর এই কার্বনটার মধ্যে আসবে প্লাস চার্জ, আর এখানে CH3। তো তুমি চিন্তা করে দেখো, একটা ইলেকট্রোফাইল তৈরি হলো, এই ইলেকট্রোফাইলটা যে সুন্দর করে অ্যাটাক করবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া, তাই না? ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন হয়েছে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এই তো কিউমিন তৈরির বিক্রিয়া, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এবার টলোইন থেকে কি কি প্রশ্ন আসছে আমরা দেখি। দেখো, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে আমরা সেই টপিকগুলোকে আলাদা করছি। সো টলোইন, আমরা টপিক দেখাতে এটা ইজিয়ার মনে হচ্ছে, বাট এট ফার্স্ট দেখলে এটা ইজিয়ার নাও মনে হতে পারে। তো তবে তোমরা এটা দেখেই বুঝতেছো এটা একটা উডস বিক্রিয়া। ড্রাই ইথার আছে, সোডিয়াম আছে, তারপরে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকাইল হ্যালাইড। সো এই উডস বিক্রিয়ার মধ্যে আবার একটা বেনজিনও জড়িত, এটাকে আমরা বলবো উডস ফিটিগ বিক্রিয়া, উডস ফিটিগ বিক্রিয়া। সো এইখানে আমরা যেটা দেখতে পাবো, এই বেনজিনের সাথে CH3টাকে দেখতে পাবো যুক্ত হয়ে গেছে, আর তৈরি হবে দুইটা NaCl, ঠিক আছে, দুইটা NaCl তৈরি হবে। বাট আরেকটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে যৌগ তৈরি হতে পারে, যেটা হচ্ছে CH3 এই সবগুলা যৌগ এখানে তৈরি হবে, বাট মেজর যৌগ আমরা বলবো এটা, ঠিক আছে। তুমি সবগুলা লিখে দিয়ে আসবা। 20-21 আসা প্রশ্ন। এরপরে দেখো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই প্রশ্নগুলা এখান থেকে কি কি আসছে। 14-15তে আসা একটা প্রশ্ন, প্রান্তীয় অ্যালকাইন কেন অম্লধর্মী? এইচএসসির জন্য এটা ইম্পর্টেন্ট ছিল। আমরা জানি যে এখানে প্রান্তে CH3 থাকবে, সেই হাইড্রোজেনটা খুব সহজে H+ হিসেবে বের হয়ে যেতে পারে, কারণ আমরা জানি পার্সেন্টেজ অফ অ্যাসিডিটি, একটা যৌগের অ্যাসিড ক্যারেক্টার কতটুকু সেটা ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ S ক্যারেক্টারের উপরে। S ক্যারেক্টার যত বেশি তার পার্সেন্টেজ অফ অ্যাসিডিটি তত বেশি, বা অ্যাসিড প্রপার্টি আমরা বলতে পারবো। তো পার্সেন্টেজ অফ S ক্যারেক্টার বেশি হলে আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। সো হাইড্রোজেনের ইলেকট্রনগুলো সব কার্বনের দিকে ধাবিত হবে। সো হাইড্রোজেনটা ইজিলি H+ আকারে বের হয়ে যেতে পারবে, এবং তার জন্য একটা বিক্রিয়া লিখবা, CH ট্রিপল বন্ড CH, এটার সাথে তোমরা টলেন বিকারকের বিক্রিয়া দেখাও, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড বা সিলভার ক্লোরাইড, এটাই দেখাও। সো এখানে যে কি হবে, দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, দুইটা হাইড্রোজেন বের হইলে
এর সাথে সিলভার যে যুক্ত হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এইখানে সিলভার প্লাস, ঠিক আছে। আর এখানে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড বানায় ফেলো, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড বানায় ফেলো, মেইন কথা এই হাইড্রোজেনগুলো বের হয়েছে, এটাই অম্লধর্মিতা প্রদর্শনের বিক্রিয়া। এরকম আরো কয়েকটা আছে, ফেকলিং দ্রবণের সাথে বিক্রিয়া আছে, শুধু সোডিয়াম ধাতুর সাথেও বিক্রিয়া আছে, তোমরা সোডিয়াম ধাতুর সাথেও বিক্রিয়া দেখাইতে পারো, ঠিক আছে। অম্লধর্মিতা অ্যাসিডের মতোই দেখাবে। এরপরে দেখো এরপরে যদি আমরা দেখি এই বিক্রিয়াটা, ক্যালসিয়াম কার্বাইড প্লাস হলো পানি, এখান থেকে তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড এবং ইথাইন, ক্যালসিয়াম অক্সাইড এবং ইথাইন। এই ইথাইনকে যখন আমরা বিজারণ করলাম, পার্শিয়াল বিজারণ করলাম, অবশ্যই এই ক্ষেত্রে নিকেল না, তারা হয়তোবা লিখছেন ভালো, সঠিকই লিখছিলেন, আমরা ভুল করছি। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এটা দিলে পার্শিয়াল হাইড্রোজেনেশন হবে অথবা ক্যালসিয়াম কার্বনেট। তো হাইড্রোজেন সংযোজন করলে এখানে ইথিন তৈরি হবে আর ইথিন থেকে পলিথিন তৈরি হবে। প্রশ্নটা দেখো, উপরের বিক্রিয়াগুলোর মাধ্যমে ক্যালসিয়াম কার্বাইড থেকে পলিথিলিন তৈরি করা যায় বা পলিথিন তৈরি করা যায়। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রস্তুত পলিথিনের পরিমাণ হিসাব করো। এটা পরিমাণগত রসায়নে যে আমরা পড়াবো, খেয়াল করো 80 গ্রামে কত মোল ক্যালসিয়াম কার্বাইড হয় আমরা সেটা বের করব। তো 1 মোল ক্যালসিয়াম কার্বাইড থেকে 1 মোল কি তৈরি হয়, এই 1 মোল তোমার ইথাইন তৈরি হয়। তো এই 1 মোল ইথাইন থেকে আবার 1 মোল ইথিন তৈরি হয়, তাই না? সো আমরা ওই ইথিনের পরিমাণটুকু যদি বের করে ফেলতে পারি, এই সবগুলো ইথিন মিলেই তো পলিথিন তৈরি করে। তো টোটাল ইথিনের ভর বের করতে পারলেই আমাদের কাজ শেষ। টোটাল ইথিনের ভরটা যদি আমরা বের করতে পারি তাইলেই কিন্তু কাজ শেষ। তো আমরা বলতেই পারবো যে মোল নাম্বার অফ পলিথিন ওটা দরকার নেই। সো টোটাল ইথিন যতগুলো, সবগুলো ইথিন যুক্ত হয়ে জাস্ট এটা পলিথিন তৈরি করবে। সো ইথিনের পরিমাণটুকু যদি আমরা বের করে ফেলতে পারি তাইলেই কাজ শেষ। তো মোল নাম্বার অফ ইথিন সমান হয়ে গেল মোল নাম্বার অফ ক্যালসিয়াম কার্বাইড। সো ইথিনের ভর কতটুকু, W/M, কার্বন 12 × 24 আর 2 28, 28 গ্রাম। আর এখানে এটার ভর দেওয়া আছে 80 গ্রাম। এটা আণবিক ভর কত, ক্যালসিয়াম 40 আর কার্বন 12 × 24। এইখানে যে W টুকু পাবা এটাই কিন্তু পলিথিনের ভর হবে, সরি 80 কেজি দেওয়া আছে, সো 80,000, ঠিক আছে। এত গ্রাম আমরা পেয়ে যাব। বুঝতে পারছো কিনা? ক্যালসিয়াম কার্বাইড যত মোল, ইথাইন তত মোল, ইথাইন যত মোল, ইথিন তত মোল। সো ইথিনের মোল সংখ্যাটা আমরা বের করলাম, সেই মোল সংখ্যা থেকে আমরা ইথিনের ভর বের করলাম। হ্যাঁ, যতগুলা ইথিন থাকবে ততগুলাই পলিথিন থাকবে, জাস্ট যুক্ত হয়ে যাবে আর কি। তো এটা দেখো কতটা সহজ। তো ফার্স্ট টাইম সলভ করতে গেলে টাফ লাগবে, বাট যখন আমরা তোমাদেরকে বুঝাই দিব, নিজে একবার লিখবা, দুইবার লিখবা, তখন ইজিয়ার লাগবে, ঠিক আছে। ওকে, ক্লোরোফর্ম একটা মাত্র যৌগ যেখান থেকে 2-3টা প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে শুধু ক্লোরোফর্ম রিলেটেড একটা প্রশ্ন, অ্যামিনের মধ্যে আমরা যে আরেকটা প্রশ্ন দেখতে পাবো, ঠিক আছে। সো এখানে আমরা একটাই রাখছি, ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়াটি লিখো। ক্লোরোফর্ম প্রস্তুতি, ক্লোরোফর্ম শনাক্তকরণ, সব ধরনের প্রশ্ন আসে। ক্লোরোফর্ম থেকে আমরা কি কি বিক্রিয়া করতে পারি, কি কি তৈরি করতে পারি, এভরিথিং ইম্পর্টেন্ট। আমরা যে টপিকগুলাই নিচ্ছি সেই সবগুলো টপিক ইম্পর্টেন্ট, বুঝা গেল? সো আমাকে নক করতে পারো বা কমেন্টে তোমরা লিখতে পারো যে ভাইয়া ক্লোরোফর্মের যাবতীয় বিক্রিয়ার একটা লেকচার আছে, সেই লেকচারটা আমাকে দেন, ঠিক আছে। আমি তোমাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিব সেই লেকচারটা। তো ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া, ক্লোরোফর্ম শনাক্তকরণ করার জন্য আমরা 1 ডিগ্রি অ্যামিনের সহায়তা নিই। 1 ডিগ্রি অ্যামিন, খেয়াল করো, CH3NH2, 1 ডিগ্রি অ্যামিনের সহায়তা নেই। আর আমরা নিব হচ্ছে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? ইয়েস, ব্রোমিন লাগবে না, জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেই হবে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো হাইড্রোক্সিলগুলা একটা একটা করে ক্লোরিনকে বের করে নিয়ে যাবে, এই নাইট্রোজেনটা এসে কার্বনকে অ্যাটাক করবে। ইয়েস, আচ্ছা, মেকানিজম জরুরি। দেখো, কখনো যদি তোমার মাথায় কাজ না করে, তুমি মেকানিজম চিন্তা করেও কিন্তু এটা বের করে ফেলতে পারো। আচ্ছা, সো আমরা কি করব, ক্লোরোফর্মের সাথে 1 ডিগ্রি অ্যামিনকে নিব, তার সাথে একটা শক্তিশালী ক্ষারকে নিব। ক্ষারকে নিলেই যেটা হবে যে 1 ডিগ্রি অ্যামিন থেকে আইসোসায়ানাইড তৈরি করবে, আইসোসায়ানাইড, ঠিক আছে। আইসোসায়ানাইড তৈরি করলো, প্লাস এখান থেকে 3টা পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে,
3টা পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর কিছু পানি তৈরি হবে। ঠিক আছে, পানি তৈরি হলো। তো এই যে আইসোসায়ানাইড তৈরি হয়েছে, এটাই কিন্তু মাছের, কাঁচা মাছের গন্ধ বা ঈষৎ আমিষ গন্ধ, আষ্টে গন্ধটা পাওয়া যায়। ঠিক আছে, এই গন্ধ দেখে আমরা বুঝতে পারবো এখানে 1 ডিগ্রি অ্যামিন ছিল অথবা ক্লোরোফর্ম ছিল। বুঝা গেল? 1 ডিগ্রি অ্যামিন আমরা যদি শিওর থাকি, ক্লোরোফর্ম শিওর হয়ে যাব। ক্লোরোফর্ম শিওর থাকলে 1 ডিগ্রি অ্যামিনটাও শিওর হব। সুতরাং দুইটাকেই শনাক্তকরণ করা যায় এই বিক্রিয়ার মাধ্যমে। আইসোসায়ানাইড টেস্ট বলি। টাইপ 9 অ্যালকোহল। অ্যালকোহল থেকে কি কি প্রশ্ন আসে দেখো। প্রোপাইল অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহলকে কিভাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলে রূপান্তরিত করবে, ধাপগুলো লিখো। সো প্রোপাইল অ্যালকোহল CH3 CH2 CH2 OH, N প্রোপাইল অ্যালকোহল, নরমাল প্রোপাইল অ্যালকোহল, এটাকে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলে কনভার্ট করব। সো এটা করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা, তুমি ডিরেক্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করো 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বারবার করে রিফ্লাক্স করো, এটাকে ঝাঁকাও, তখন তৈরি হতে পারে আইসোপ্রোপাইল অ্যালকোহল, বাট সবগুলা তৈরি হবে না, মনে রাখবা। সেই ক্ষেত্রে তোমার চান্স কম থাকবে। তো আরেকটা পদ্ধতি আছে যেটা খুবই ওয়েল এস্টাবলিশড, প্রচুর পরিমাণে শিল্পক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়, শিল্পক্ষেত্রে। সেটা হলো, তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করো, 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করো, সো এখান থেকে কি হবে, পানি অপসারিত হবে, নিরোদন বিক্রিয়া হবে। নিরোদন বিক্রিয়া CH3 CH ডাবল বন্ড CH2, এই যে নিরোদন বিক্রিয়া হইল। যেটা তুমি পাইছো প্রোপিন, যে প্রোপিনটা তুমি পাইছো CH3 CH ডাবল বন্ড CH2, এটাকে এবার তুমি অন্য একটা চেম্বারে নিয়ে যাও, ঠান্ডা অবস্থায় তুমি বিক্রিয়া করো লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। লঘু সালফিউরিক অ্যাসিড, এক্ষেত্রে আর গাঢ় থাকবে না, এক্ষেত্রে হয়ে যাবে কি লঘু সালফিউরিক অ্যাসিড। এবং তোমরা জানো পানি কিভাবে ভাঙে, H+ এবং OH- হিসেবে ভাঙে। মার্কোনিকভের সূত্রানুসারে, মার্কোনিকভ, এই যে মার্কোনিকভের সূত্রানুসারে তেলা মাথায় তেল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, এটা আর এটা আসবে এইখানে, তাই না? তো CH3 CH OH CH3, অর্থাৎ আমরা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ফেললাম। বুঝা গেল? এই হলো বিক্রিয়া। প্রাইমারি থেকে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করলাম। তারপর অ্যালডিহাইড কিটোন। বাই দ্য ওয়ে, অ্যালকোহলের আরো কিছু বিক্রিয়া, আরো কিছু প্রশ্ন আসছিল অ্যালকোহল রিলেটেড, তো আমরা সবগুলাকে আর আনি নাই, এর সাথে রিলেটেড যারা আছে এদেরকে আমরা ওমিট করছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসগুলোতে অবশ্যই তাদেরকে রাখবো। ওকে, এরপরে দেখো অ্যালডিহাইড এবং কিটোন রিলেটেড। অ্যালডিহাইড কিটোন রিলেটেড কি কি প্রশ্ন আসছে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ায় কি ঘটে? এটা কিন্তু অলরেডি অ্যালকোহল থেকেও আমরা নিতে পারি। উচ্চ তাপমাত্রার বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড কিভাবে অংশগ্রহণ করে তা উল্লেখ করো। খুব মনোযোগ, আমরা যখন ইথানলের সাথে বিক্রিয়া করতেছি, অ্যালকোহলের বিক্রিয়া, CH3 CH2 OH, যখন উচ্চ তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে, তখন অলরেডি তোমরা বুঝে গেছো এখান থেকে কি তৈরি হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা বিক্রিয়া করলাম, তাপমাত্রা কত? 140 ডিগ্রি। দেখো রে ভাইয়া, 140 বা 135 এরকম যদি তাপমাত্রা হয়, সেই ক্ষেত্রে 1 অণু পানি অপসারিত হবে 2 অণু ইথানল থেকে, ইথার তৈরি হবে, এটা এক্ষেত্রে ইথার তৈরি হবে। ঠিক আছে, ইথার তৈরি হলো, অর্থাৎ পানি অপসারিত হলো। তাপমাত্রা বেশি থাকলেই পানিটা অপসারিত হবে। আর যদি 165 এর বেশি দিতাম, যেমন দেখো 165 দিলে কিন্তু একদম অ্যালকিন তৈরি হয়ে যেত, কমপ্লিট পানির অপসারণ হইতো। বাট এই ক্ষেত্রে কমপ্লিট পানির অপসারণ হবে না, 2 অণু থেকে 1 অণু পানি অপসারিত হবে। বুঝা গেল? এরপর দেখো, যদি আমরা নিম্ন তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিড জারণ ধর্ম বিশিষ্ট হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড জারণ ধর্ম বিশিষ্ট হয়। তো তুমি যদি একদম নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা করো, সে জারণ বিজারণ বিক্রিয়া করবে।
এই ইথানলটাকে ইথানলে কনভার্ট করবে, ইথানলে কনভার্ট করবে। এই ইথানলটা ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হবে, ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে জারণ বিক্রিয়া হবে। ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড জারণ বিক্রিয়া প্রদর্শন করে নিম্ন তাপমাত্রায়। উচ্চ তাপমাত্রাতেও অবশ্যই প্রদর্শন করবে, বাট সেক্ষেত্রে যেখানে পানি অপসারণ করার সুযোগ থাকবে সেখান থেকে সে আগে পানি অপসারণ করবে, তারপরে জারণ বিক্রিয়া বোঝা যাবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, একটি পাত্রে এ এবং বি দুইটা জৈব যৌগ রয়েছে। এ এবং বি উভয়ই সিলভার দর্পণ পরীক্ষা দেয়, তার মানে দুইটাই কি অ্যালডিহাইড, তাই না? তবে এ আয়োডোফর্ম টেস্ট দিলেও বি দেয় না। তো আয়োডোফর্ম টেস্ট কারা দিবে? যাদের মধ্যে CH3CO গ্রুপটা থাকবে তারাই আয়োডোফর্ম টেস্ট দিবে। তো এ যেহেতু আয়োডোফর্ম টেস্ট দেয়, দ্যাট মিন্স তার মধ্যে CH3CO এই ময়টিটা আছে। ঠিক আছে, আর বি যেহেতু দেয় না, তার মধ্যে সেটা নাই। সো সংশ্লিষ্ট বিক্রিয়ার সাহায্যে এ এবং বি এর সংকেত নির্ণয় করো। সো দুইটা জৈব যৌগ উভয় সিলভার দর্পণ পরীক্ষা দেয়। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা সিলভার দর্পণ বিক্রিয়া তুমি না লিখলেও হবে। আমি এক্ষেত্রে আয়োডোফর্ম টেস্টটা দেখাচ্ছি। এটা গাঢ় ক্ষার, এক্ষেত্রে কি তৈরি হবে? এই অংশটুকু ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, সো আয়োডোফর্ম তৈরি করো, CHI3 আয়োডোফর্ম তৈরি করো। আর পটাশিয়াম যেহেতু দিছি, ওই কার্বনটা মিলে পটাশিয়াম কার্বনেট তৈরি করবে, পটাশিয়াম আয়োডাইড তৈরি করবে, আর পানি তৈরি করবে। সো এটাই হলো আয়োডোফর্ম টেস্ট। ঠিক আছে, সো আর বি যেহেতু সিলভার দর্পণ পরীক্ষা দিচ্ছে, আয়োডোফর্ম দিচ্ছে না, অবশ্যই অবশ্যই তার মধ্যে CH3CO টাইপের কোনো কিছু নাই। ঠিক আছে, CH3CO টাইপের কোনো কিছু না থাকলে কি থাকতে পারে? CH3CH2CO এরকম অবশ্যই থাকতে পারে, অথবা HCHO ফর্মালডিহাইড থাকতে পারে। তুমি যেটা ইচ্ছে ওটা দাও, জাস্ট তোমার কনসেপ্টটা ঠিক থাকলেই হবে। তো এটা তুমি টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করাও। ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, আমরা জানি টলেন্ট বিকারক খুব দুর্বল একটা জারক, মৃদু জারক। তো অ্যালডিহাইড মৃদু জারক দ্বারাও জারিত হয়, জারিত হয়ে তোমার অ্যাসিড তৈরি করবে, CONH4 অ্যামোনিয়াম প্রোপানয়েড তৈরি করবে, প্লাস পিওর সিলভার অদক্ষিপ্ত হবে, প্লাস পানি তৈরি হবে, তাই না? এই হলো অবস্থা। সো এটা আয়োডোফর্ম টেস্ট দিবে না, কারণ CH3CO গ্রুপটা নাই। তো এই দুইটা বিক্রিয়া দেখা দাও, সংশ্লিষ্ট বিক্রিয়ার সাহায্যে আমরা এই দুইটাকে প্রেডিক্ট করলাম। যদি কার্বন সংখ্যা বলে দিত তাহলে তো আরো ইজিয়ার হইতো, বাট এই ক্ষেত্রে বলে নাই, তুমি যে কোনো কিছু গেস করে নিতে পারবা, টিচার বুঝবেন। এইটা দেখো, খুব সুন্দর একটা প্রসেস। বিউটানল 2 এর দুইটা বিক্রিয়া নিম্নরূপ। বিউটানল 2 1 2 3 4, এইখানে আছে OH। ডান পাশে যে বিক্রিয়াটা দেখাচ্ছে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড। হ্যাঁ রে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যে বিক্রিয়া দেয়, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড সেই সেম বিক্রিয়াটাই দেয়। এখান থেকে Y তৈরি হলো, আর এখানে একটা অক্সিডাইজিং এজেন্ট আমরা দিলাম। অক্সিডাইজিং এজেন্ট হইতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সাথে একটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, হিউজ শক্তিশালী একটা জারক। সো একটা 2 ডিগ্রি অ্যালকোহল আমাদের হাতে আছে। আমরা যদি নিরোধন বিক্রিয়া করি, দেখো কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করলে হবে নিরোধন বিক্রিয়া, নিরোধন বিক্রিয়া। তো নিরোধন বিক্রিয়ায় অবশ্যই আলফা বিটা অপসারণ হয়, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে অপসারিত হবে, তাই না? আমরা সাইজেফ এর নিয়মটা জানি। তো CH3 CH ডাবল বন্ড CH CH3, এখনো পানি অপসারিত হইল। সাইজেফ এর নিয়ম অনুযায়ী মেজর প্রোডাক্ট হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট, যেখানে 80% পর্যন্ত তৈরি হয়। আর একটা মাইনর প্রোডাক্ট CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, 20% এর মতো তৈরি হতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন আমরা বিক্রিয়া করব, এবং এক্ষেত্রে আমরা কি তাপ ব্যবহার করছি? তাপ ব্যবহার করি নাই। সো এটা এক স্টেপ বিক্রিয়া করেই থেমে যাবে, কিটোন তৈরি করবে, কিটোন। এবং কিটোন ফার্দার কোনো বিক্রিয়া করে না, বাট তুমি যদি হাই টেম্পারেচারে বিক্রিয়া করাও সেই ক্ষেত্রে এই সাইডটা ভেঙে যেতে পারে, যে সাইডে বড় আছে ওই সাইডটা ভেঙে যাবে, দুইটা আলাদা আলাদা অ্যাসিড তৈরি করবে। সো এই ক্ষেত্রে আমরা তাপের ব্যবহার করি নাই, সো জাস্ট কিটোন তৈরি করেই থেমে থাকবে। সো আমরা আশা করি বুঝতে পারছি যে Y এর দুইটা আইসোমার মিশ্রণ, এদের গাঠনিক সংকেত লিখো। এই যে আমরা গাঠনিক সংকেত লিখে ফেললাম। ঠিক আছে, দুইটা আইসোমার, একটা হচ্ছে ভাইয়া
বিউটান বিউট 1 ইন, এটা হচ্ছে বিউট 2 ইন, এই দুইটা আইসোমার আমরা স্ট্রাকচার লিখে ফেলছি, প্লাস এক্স এর ভ্যালুটা আমরা লিখে ফেললাম, কিটোন কমপ্লিট করে ফেললাম। 19-20 আসা প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমাদের সময় আসছিল, এটা আমার ব্রেনটাকে খুব একদম উল্টায় পাল্টায় দিছিল এই প্রশ্নটা, আমার যতটুকু মনে পড়ে, যে তোমার কাছে শনাক্তকারী চিহ্ন ছাড়া ভিন্ন ভিন্ন বিকারক বোতলে 3টা জৈব যৌগ আছে, 3টা জৈব যৌগ দেওয়া আছে। যৌগগুলা হলো ইথানল, ফর্মালডিহাইড বা মিথানেল এবং এসিটন বা প্রোপানন। 3টা বোতলে এই 3টা যৌগ আছে, আমরা জানি না কোন বোতলে কি আছে। তোমাকে 2টা রিয়েজেন্ট দ্বারা এই 3টাকে চিহ্নিত করতে হবে বা পৃথক করতে হবে, শনাক্ত করবে এবং পৃথক করবে, ঠিক আছে? সো শুধুমাত্র 2টা ভিন্ন ভিন্ন রাসায়নিক পরীক্ষা দ্বারা কিভাবে যৌগ 3টাকে শনাক্তকরণ করতে পারবে, বিক্রিয়াগুলো দেখাও। তাইলে আমরা যদি শুরুতেই খেয়াল করে দেখো, আমরা শুরুতেই যদি মিরর টেস্ট করি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড দিয়ে, যদি আমরা মিরর টেস্ট করি সেই ক্ষেত্রে এই অ্যালডিহাইডটা শনাক্তকরণ হবে, একটা শনাক্তকরণ হবে আর বাকি 2টা হবে না, ঠিক আছে? তার মানে একটা হতে পারে মিরর টেস্ট বা সিলভার মিরর টেস্ট। এটা যে অ্যালডিহাইড এটা আমরা বুঝলাম, ঠিক আছে, সিলভার মিরর টেস্ট। আরেকটা আমরা করতে পারি, সেটা হলো আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট, খেয়াল করে দেখো, আমরা যদি আয়োডোফর্ম টেস্ট করি সেই ক্ষেত্রে ইথানল সে আয়োডোফর্ম টেস্টে পজিটিভ রেজাল্ট দেখাবে, ঠিক আছে? ইভেন এটাও আয়োডোফর্ম বিক্রিয়ায় প্রথম রেজাল্ট দেখাবে, ঠিক আছে? সো ইথানলটা পানির সাথে খুবই দ্রবণীয় এবং এর একটা মিষ্টি গন্ধ আছে। এই মিষ্টি গন্ধ শুরুতে আমরা দেখব, তো আমরা শুরুতে এটা প্রেডিক্ট করতে পারবো যে এর মধ্যে ইথানল টাইপ কিছু থাকতে পারে। যদি ভাইয়া আয়োডোফর্ম টেস্ট পজিটিভ দিয়ে দেয় 100% শিওর যে এখানে ইথানল আছে, ঠিক আছে? এই আয়োডোফর্ম টেস্ট আরেকটা জিনিস দিবে, এ হচ্ছে এটা এসিটন বা প্রোপানন, ঠিক আছে? সো এই এসিটন বা প্রোপাননের তো এরকম কোনো গন্ধ নাই, এটা অনেকটা তৈলাক্ত পদার্থ, ঠিক আছে? সো আমরা এই 2টা টেস্ট যদি আমরা করি, তাইলে এই সিলভার মিরর টেস্ট দিয়ে ফর্মালডিহাইডকে আমরা শনাক্তকরণ করতে পারবো, এটা গেল। আরেকটা হলো আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্ট দিয়ে আমরা 2টাকেই শনাক্তকরণ করতে পারবো, এটা 2টাই বিক্রিয়া দিবে, কারণ CH3CO, তাই না? CH3CO 2টাই তৈরি করবে। সো আমরা যদি এই ইথানলের বিক্রিয়াটা দেখি, সেই ক্ষেত্রে সে আয়োডোফর্ম তৈরি করবে, প্লাস এই ক্ষেত্রে পটাশিয়াম কার্বনেট তৈরি করবে, ঠিক আছে? পটাশিয়াম কার্বনেট তৈরি করলো, ওকে, আয়োডোফর্ম টেস্ট। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আয়োডোফর্ম তৈরি করলো, একটা কার্বন গেল, আর হচ্ছে আয়োডোফর্ম তৈরি করার পর CH3CO ওইটা গেল, CH3 থেকে আয়োডোফর্ম তৈরি করবে, CO থেকে তৈরি করবে কি, CO থেকে তৈরি করবে হচ্ছে এই কার্বনেটটা, আর এই যে আরেকটা আছে এখান থেকে তৈরি করবে একটা অ্যাসিড, ঠিক আছে? এটা অ্যাসিড তৈরি করলো। সো ওইখানে আমরা আরেকটা CH3 অ্যাসিড টাইপের পাবো। তাইলে মনোযোগ, এই 2টা কিন্তু 2টা ভিন্ন রকমের রেজাল্ট দিচ্ছে। সো আয়োডোফর্ম শুধুমাত্র পটাশিয়াম কার্বনেট, তাই না? তাই তো হবে, কারণ কার্বনিক অ্যাসিড তৈরি না হয়ে এটা আরো জারিত হয়ে কার্বনেটে কনভার্ট হয়ে যাবে, আর এই ক্ষেত্রে তৈরি হবে তোমার এই পটাশিয়াম অ্যাসিটেট তৈরি হলো। সো এই ক্ষেত্রে আমরা একটা কার্বন দেখতে পাচ্ছি, এখানে একটা কার্বন, সরি এখানে আছে 2টা কার্বন, সুতরাং 3 কার্বনের এমন কিছু ছিল যারা বিক্রিয়াটা করছে। আয়োডোফর্ম একটা কার্বন গেল, আর আছে 2টা কার্বন যেখানে CH3 ছিল, বুঝা গেল? এই CH3 দেখে আমরা বুঝতে পারবো। সো আয়োডোফর্ম টেস্ট এমন একটা টেস্ট যার মাধ্যমে তুমি অ্যালডিহাইড কিটোনকে শনাক্ত করতে পারবা, অ্যালকোহলকেও শনাক্তকরণ করতে পারবা, যাকে জারিত করলে CH3CO মূলকটা তৈরি হয়। তো ইথানলকে আমরা জারিত করলাম, এর মধ্যে একটা গন্ধ ছিল সুন্দর,
শুরুতে আমরা খেয়াল করলাম। তারপরে এখানে আমরা দুইটা আলাদা আলাদা কার্বন পাচ্ছি, একটা কার্বন দুইটা কার্বন। তো এখানে 2 কার্বনের একটা অ্যালকোহল ছিল। এরপরে দেখো আমরা আরেকটা যৌগকে যখন বিক্রিয়া করছি এই আয়োডোফর্ম টেস্ট দিয়ে, তো 1 কার্বনের আয়োডোফর্ম পাইছি হলুদ বর্ণের, আর 2 কার্বনের একটা লবণ পাইছি ইথানোয়িক অ্যাসিড। সো এখানে টোটাল 3টা কার্বন ছিল। 3টা কার্বন থাকলে এই যৌগটাই সম্ভব যে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে। ঠিক আছে, সো আয়োডোফর্ম টেস্ট একটু ভালো করে পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা আয়োডোফর্ম টেস্ট আরেকবার আরেকটা যৌগ দিয়ে দেখাই দিচ্ছি, CH3। এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো, এটা আয়োডোফর্ম টেস্ট দিবে COCH3। তুমি আয়োডোফর্ম টেস্ট দেখেই আমাদের প্যারেন্ট মলিকিউলটা কি ছিল সেটা তুমি বের করতে পারবা। সো আয়োডিন আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, খুব শক্তিশালী একটা ক্ষার আমরা নিব। তো এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ হবে আলফা হাইড্রোজেনগুলোকে একটা একটা করে বের করে নিয়ে যাওয়া। সো এই হাইড্রোক্সিল এবং এই আলফা কার্বন এরা মিলেই তৈরি করে মেইনলি আমাদের আয়োডোফর্ম। আয়োডিনগুলো পরে যে যুক্ত হবে। আর আছে কি, হ্যাঁ রে, আর আছে হচ্ছে এই অংশটুকু, এখান থেকে অ্যাসিড তৈরি হবে COOH। তো H না হয়ে কি হবে, পটাশিয়াম হবে, আর তৈরি করবে পানি। ঠিক আছে, তো আয়োডোফর্ম তৈরি হলো আর পটাশিয়াম বেনজোয়েট তৈরি হলো। সো এই পটাশিয়াম বেনজোয়েট এটা কোত্থেকে আসছে, ভাই এখান থেকে আসছে। আর এই আয়োডোফর্ম কোত্থেকে আসছে, এই আলফা কার্বন থেকে আসছে। এই কার্বনটা এখানে বসাই দিলেই কিন্তু আমরা প্যারেন্ট কার্বনটাকে চুজ করতে পারি। ঠিক আছে, সো এই ধরনের একটা প্রশ্ন যখন এসে বসে আছে, মাথাটা ঠিক নষ্ট হয়ে গেছে, আমি এটা অ্যান্সার করতে পারি নাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ চান্স তো হয়েছে শেষমেশ। তো কিছু প্রশ্ন আসতে পারে যেটা টাফ, আর কিছু আসবে খুব সহজ। সো আমরা দুইটা মাত্র রাসায়নিক পরীক্ষা দ্বারা, একটা হচ্ছে মিরর টেস্ট আর একটা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট, এই দুইটা টেস্ট দ্বারা আমরা এই তিনটাকে আলাদা করে শনাক্তকরণ করতে পারলাম। আই থিংক তোমরা এটা ক্লিয়ার হইছো। এবার আমরা চলে যাচ্ছি জৈব অ্যাসিড এবং এর জাতক সমূহের কাছে। দেখো, নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে উৎপন্ন মুখ্য যৌগসমূহ, জাস্ট আমরা মেইন প্রোডাক্টগুলো লিখবো, ABC এর সংকেত সহ নাম লিখো। তো যখনই আমরা অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম সল্টকে আমরা ডিস্টিলেশন করলাম, তাপ দিলাম, তখনই অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে। অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হইল। তো এই অ্যামোনিয়াম ইথানয়েড এটা যখন আমরা পাতন করলাম, তাপ দিলাম, তখনই এখান থেকে একটা পানি অপসারিত হয়ে CH3CO NH2 তৈরি করবে আর পানি তৈরি করবে। ঠিক আছে, সো এই যৌগটা হলো আমাদের অ্যামাইড যৌগ। সো অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামাইড তৈরি হয়, যেহেতু এখানে পানি ছিল তাই পানিটাকে তাপ দিয়ে আলাদা করতে হবে। তো অ্যামাইডের সাথে যখন আমরা ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, সো অ্যামাইডের সাথে এটা, তো তোমরা জানো এটা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো বি যৌগটা হবে, এটা চলে যাবে, চলে যাওয়ার পর CH3NH2 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার সাহায্যে। সো 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে আইসোসায়ানাইড তৈরি করবে। আইসোসায়ানাইড তৈরি করবে, এই সি হচ্ছে আমাদের আইসোসায়ানাইড। আই থিংক তোমরা বুঝতে পারছো, এই কার্বনটা হইলো আসলে ক্লোরোফর্মের কার্বনটা। ঠিক আছে, সো এই নামধারী বিক্রিয়াগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। হফম্যান ক্ষুদ্রাংশকরণ, তার আইসোসায়ানাইড টেস্ট, অথবা তোমার কার্বিলামিন টেস্ট, এই নাম বিক্রিয়াগুলোরে ভাইয়া ট্রাস্ট মি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, আর্সেনিক অক্সাইড এর সাহায্যে ভিনেগারের নিশ্চিতকরণ পরীক্ষাটি সমীকরণের মাধ্যমে দেখাও। তো ভিনেগার এর উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা আর্সেনিক ট্রাইঅক্সাইডকে ব্যবহার করি। এই পরীক্ষাটার নাম ক্যাকোডিল অক্সাইড টেস্ট। তোমরা অনেকেই এটা স্কিপ করে যাও এইচএসসিতে, বাট অ্যাডমিশনে এটা স্কিপ করা যাবে না, খুব সুন্দর করে এটা পড়ে রাখবা। তারপরে স্ক্রিভারের রিয়েজেন্ট দিয়ে মিথেন শনাক্তকরণ ওইটাও পড়বা। তো চলো আমরা এটা দেখি। CH3COOH, এটাকে আমরা শুরুতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব, করলে CH3COO কে তৈরি হবে আর পানি তৈরি হবে। ঠিক আছে, এই যে পটাশিয়াম ইথানয়েডটা তৈরি হলো, এই পটাশিয়াম ইথানয়েডটাই মেইনলি এই AS2O3 এর সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের 4টা লাগবে, এটা 4টা 4টা 4টা। সমতাকরণ করা জরুরি না, আমি আবার বলছি সমতাকরণ জরুরি নয়। সো এই AS2O3, এই দেখো সিলভার, এটার স্ট্রাকচারটা যদি আমি তোমাদেরকে দেখাই, এইখানে অক্সিজেন ছিল, তো এই অক্সিজেনগুলো বের হয়ে যাবে।
বের হয়ে CH3 এসে যুক্ত হবে। তো আর্সেনিক এর সাথে অক্সিজেন, আর্সেনিক, CH3 CH3, যে যৌগটা তৈরি হইল ভাইয়ারে এটার নামই হইল ক্যাকোডিল অক্সাইড, এবং খুবই বাজে একটা গন্ধ এটার, সাথে সাথে নাকে জ্বালাপোড়া তৈরি করবে। ক্যাকোডিল অক্সাইড তৈরি হওয়ার সাথে সাথে তোমার জ্বালাপোড়া তৈরি করবে নাকের মধ্যে। সো এটা আমরা বুঝতে পারলাম, ক্যাকোডিল অক্সাইড টেস্ট এটা তৈরি হয়। RCWO কে এগুলো আলাদা, তোমার মেইন প্রোডাক্টটা লিখলেই হবে। ঠিক আছে, তৈরি হইল। এরপর চলে গেলাম অ্যামিন, অ্যানিলিন এবং ডায়াজোনিয়াম লবণ, তিনটা ইম্পর্টেন্ট, অ্যানিলিন এবং ডায়াজোনিয়াম। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। সো কিভাবে মিথাইল অ্যামিন এবং ফিনাইল অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করবে সমীকরণের সাহায্যে দেখাও। সো মিথাইল অ্যামিন এবং ফিনাইল অ্যামিন, তোমরা আশা করি জানো যে অ্যালকাইল মূলকের সাথে নাইট্রোজেনের যে কার্বন নাইট্রোজেনের যে বন্ধনটা এটা একটু দীর্ঘ হয়, এলিফ্যাটিক কার্বন নাইট্রোজেন বন্ড। এর তুলনায় অ্যারোমেটিক কার্বন নাইট্রোজেন বন্ডটা কিছুটা শর্টার হয়, কারণ এইখানে তোমার রেজোন্যান্স কাজ করতে থাকে। এই লোন পেয়ারটা এখানে আসে, এসে তোমার পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। সো এই কার্বন নাইট্রোজেন বন্ড কিছুটা স্ট্রঙ্গার, সো এটাকে আমরা স্টেবল করতে পারি। বাট এটাকে, এই কার্বনটাকে আমরা, এই নাইট্রোজেনটাকে কার্বনের সাথে স্টেবল রাখতে পারবো না। খেয়াল করো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া HNO, HNO2, নাইট্রাস অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই ক্ষেত্রে এটা তৈরি হওয়ার কথা CH3 মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর সাহায্যে আমরা এই নাইট্রাস অ্যাসিডটা তৈরি করি। সো মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করার কথা এবং পানি তৈরি করার কথা, কিন্তু ভাইয়া এই কার্বনের সাথে অ্যালিফ্যাটিক কার্বনের সাথে এই নাইট্রোজেনটা স্টেবল হয় না। সো এটা ভেঙে যায়, ভেঙে নাইট্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, এরকম নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায় এবং বিশুদ্ধ ক্লিয়ার অ্যালকোহলের সলিউশন পাওয়া যায়, মিথানলের সলিউশন। বাট অ্যানিলিনের সাথে যখন আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করি, নাইট্রাস অ্যাসিড সেম ভাবে আমরা এখান থেকেই তৈরি করব, সোডিয়াম নাইট্রাইট আর HCl থেকে। সো এইখানে দেখো এই বেনজিনের সাথে ডায়াজোনিয়ামের বন্ড স্টেবল হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এখানে তৈরি করবে কি, হ্যাঁ পানি। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, পানি। সো এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা একটা বিশুদ্ধ পানির মতো স্বচ্ছ একটা দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে নাইট্রোজেনের বুদবুদ পাওয়া যাবে না। তো তোমরা যদি এটাকে এবার বিটা ন্যাফথল দিয়ে বিক্রিয়া করো, বিটা ন্যাফথল, এই স্ট্রাকচারটা দেখে নিবা বিটা ন্যাফথলের। সো এখানে তোমরা লাল বর্ণের অদক্ষেপ দেখতে পাবা, লাল বর্ণের অদক্ষেপ। সো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে শনাক্তকারী বিকারকটার নামই হলো বিটা ন্যাফথল। ঠিক আছে, এখানে কাপলিং বিক্রিয়া হয়, লাল বর্ণের অদক্ষেপ তৈরি করে। সেন্ট-মেয়ার বিক্রিয়ার মাধ্যমে অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন তৈরির প্রক্রিয়া সমীকরণের সাহায্যে দেখাও। সো অ্যানিলিন থেকে, সো সেন্ট-মেয়ার বিক্রিয়া মানে ডায়াজোনিয়াম যৌগের বিক্রিয়া। সো অ্যানিলিন থেকে আগে আমাদের ডায়াজোনিয়াম যৌগ তৈরি করতে হবে। ডায়াজোনিয়াম যৌগ তৈরি করার জন্য সোডিয়াম নাইট্রাইট, HCl লাগবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেখান থেকে ডায়াজোনিয়াম যৌগ তৈরি হবে, ডায়াজোনিয়াম ক্লোরাইড যৌগ তৈরি হবে। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যদি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিই, তখনই আয়োডোবেনজিন তৈরি হবে। এটাই হচ্ছে সেন্ট-মেয়ার বিক্রিয়া। ঠিক আছে, নাইট্রোজেন তৈরি হইল আর পটাশিয়াম ক্লোরাইড তৈরি হইল, এই আয়োডোবেনজিন তৈরি করে ফেললাম। পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিলেই হবে, এবং আমার যতটুকু মনে পড়ে এক্ষেত্রে তোমার মাধ্যমটা হইতে হবে এসিটোন মাধ্যম, এসিটোন মাধ্যমে আমরা নিয়ে যাব এটাকে। ওকে, সো এরপর আমরা দেখব জৈব অ্যাসিডের পারস্পরিক রূপান্তর এবং যৌগ প্রস্তুতি। রূপান্তর টাইপের অনেকগুলো রূপান্তর অলরেডি আমরা দেখছি, বাট এটাকে আমরা আলাদা একটা টাইপে নিয়ে আসছি। খেয়াল করো, বইয়ের 16-17তে আসা একটা প্রশ্ন, এখানে অনেকগুলো রূপান্তর দেখানো আছে। এ যৌগ প্রোপানল, এখান থেকে বি তৈরি হলো, তারপরে বি থেকে সি তৈরি হলো প্রোপানোয়িক অ্যাসিড। সো বোঝাই যাচ্ছে জারণ বিক্রিয়া হইতেছে। সো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ডি তৈরি হয়েছে, যা থেকে আবার আমরা এন মিথাইল প্রোপানামাইড পাইছি। সো অবশ্যই এটা ছিল একটা অ্যামাইড, যাকে আমরা এন মিথাইল প্রোপানামাইডে কনভার্ট করতে পারছি। সো এ কে সরাসরি সি তে পরিণত করতে যে বিকারকগুলো লাগবে এবং অবস্থার প্রয়োজন তা লিখো। এ থেকে আমরা ডিরেক্ট সি তৈরি করব। সো একটা অ্যালকোহল
প্রোপাইল অ্যালকোহল সরাসরি আমরা অ্যাসিড তৈরি করব। তার জন্য অতি শক্তিশালী জারক পদার্থ লাগবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড। সো এটা আর মাঝখানে অ্যালডিহাইডেও থামবে না, এটা ডিরেক্ট তোমার অ্যাসিড তৈরি করে ফেলবে। ডিরেক্ট অ্যাসিড তৈরি করে ফেলবে, ঠিক আছে? এটা ডিরেক্ট তৈরি করলো এবং অবস্থাটা কি? অবস্থা হলো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড জলীয় অবস্থার অম্লীয় মাধ্যমে আমরা এটাকে যখন বিক্রিয়া করব তখন ডিরেক্ট তোমার অ্যাসিড তৈরি করে ফেলবে। ওকে, বিকারকগুলো আমরা লিখলাম সব। এ থেকে সি তে পরিণত হতে যৌগ বি তৈরি হয়, বি এর সংকেত লিখো। সো মাঝখানে সে একটা রিলে করতে পারে, সে কিছু অপেক্ষা করতে পারে একটা জায়গায়। যদি আমরা দুর্বল বা কন্ট্রোলড জারক নেই, CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। পরবর্তীতে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি হবে। ওকে, যৌগ সি অনার্দ্র অবস্থায় PCl5 এর সাথে বিক্রিয়া করে ডি যৌগ তৈরি করতে পারে। বিক্রিয়া করে যৌগ ডি তৈরি করা যেতে পারে। তো বিক্রিয়ার সমীকরণটা লিখো, ঠিক আছে? সো আমরা যদি এই সি যৌগের সাথে PCl5 এর বিক্রিয়া করি, ভাইয়ারে মনোযোগ, এটার সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া করি, PCl5 এর কাজই হচ্ছে যে এখানে OH থাকে, OH এর জায়গাতে কাকে বসায় দেওয়া? Cl কে বসায় দেওয়া, ঠিক আছে? সো আমরা এটা বসায় দিলাম, অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড পেয়ে গেলাম। ওকে, সমীকরণ সহ লিখলাম। এরপরে বিকারক F এর নাম লিখো। সো এই ক্লোরিনের জায়গাতে আমরা কি বসাবো? NHCS3। তাইলে ক্লোরিনটাকে যদি আমরা উঠাই দিতে চাই, বুঝতেই পারছো, CH3 NH2। তো এই 1 ডিগ্রি অ্যামিনটাকে যখন আমরা বিক্রিয়া করাবো, অ্যামিনটা এই কার্বনের সাথে অ্যাটাক করবে, ক্লোরিনটা বের হয়ে যাবে, এই নাইট্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হবে, আমরা ওই যৌগটা পেয়ে যাব। সো CH3NH2, এই নাইট্রোজেন হাইড্রোজেন CH3, বোঝা গেল? সো এটা আমার মতে খুব একটা কঠিন ছিল না, সহজই ছিল। এই টাইপের প্রশ্ন যদি আসে তুমি খুশি হয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে খুব সহজে অ্যান্সার করা যায়। 10 নাম্বার পেয়ে গেছো। তারপর নাইট্রোগ্লিসারিন এবং TNT এর বিস্ফোরণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো এবং TNT এর বিস্ফোরণ বিক্রিয়াটি লিখো। ট্রাইনাইট্রোটলুইন আর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সো গ্লিসারিনের সংকেত লিখো। একটা বিষয় আমি বলে রাখি, গ্লিসারিন খুবই আনস্টেবল একটা যৌগ, ঠিক আছে? এই গ্লিসারিনটা খুবই আনস্টেবল একটা যৌগ, নাইট্রোগ্লিসারিন, এবং দেখা যায় অল্পতেই এটা বিস্ফোরণ ঘটে। ইভেন তুমি যদি নাড়াচাড়া করো তাতেও বিস্ফোরণ ঘটতে পারে, কারণ এখানে ভাইয়া অক্সিজেনের পরিমাণ অত্যধিক বেশি। সো এই অক্সিজেনটা সে ইন্টারনালি জারণ বিক্রিয়া করে ফেলতে পারে। ইন্টারনালি জারণ বিক্রিয়া, জাস্ট একটু নাড়াচাড়া করো বা একটু হিট দাও, সাথে সাথে সে বার্স্ট করবে, ঠিক আছে? বার্স্ট করবে, একটু নাড়াচাড়া করো বা হিট দাও, এখানে আমরা বলতে পারি শকিং, অথবা নাড়াচাড়া করাকে ইংরেজিতে শেকিং বলতে পারি। সো অটোমেটিক এখান থেকে কি হবে? ব্লাস্ট করবে। ব্লাস্ট করলে এই 3টা কার্বন এরা জারিত হবে অক্সিজেন দ্বারা, নাইট্রোজেনগুলো আলাদা হয়ে যাবে, আর তোমার জলীয় বাষ্প তৈরি করবে, প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করবে, ঠিক আছে? জাস্ট একটু শেকিং করলেই চলবে। এটা এতটাই মারাত্মক একটা এক্সপ্লোসিভ যে এখান থেকে খুব ইজিলি তোমার গ্যাস তৈরি করা যেতে পারে, ঠিক আছে? এত বেশি পরিমাণে অক্সিজেন আছে যে সে ইন্টারনালি জারণ বিক্রিয়া করে ফেলতে পারে। ওকে, আমার কথাটা বুঝছো কিনা? সো নাইট্রোগ্লিসারিন আনস্টেবল একটা এক্সপ্লোসিভ, বাট কিছুটা স্টেবল এক্সপ্লোসিভ হচ্ছে TNT, ট্রাইনাইট্রোটলুইন, সেটা আমরা দেখব। তো তুমি চাইলে এখানে সমতাকরণ করতে পারো, কার্বন আছে 3টা, অক্সিজেন 1টা, অক্সিজেন 3টা হয়ে গেল, নাইট্রোজেন এখানে আছে 3টা, এইখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন দিলাম, এটা আমরা 3/2 দিলাম, এই জায়গায় নাইট্রোজেন 3টা মিলে গেল। হাইড্রোজেন কয়টা আছে? 2, 3, তারপর আছে 5। সো এখানে আমরা যদি 5/2 দেই, আই থিঙ্ক হাইড্রোজেনটাও মিলে যাবে। তো এবার তুমি সবটাকে 2 দ্বারা গুণ করো, সবটাকে তুমি 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা গুণ করলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6, এখানে হয়ে যাবে 3, আর এইখানে হয়ে যাবে 5। আশা করি অক্সিজেনগুলো মিলে যাবে সামহাউ। সো 3 3 9, সো 6 আর 5 এখানে হয়ে গেছে 11। সো যদি এটা না মিলে এখানে তুমি একটা
অক্সিজেন অ্যাড করে দাও। সো এবার দেখো মিলে গেছে। ঠিক আছে, তোমার কাজই হচ্ছে এই দুই পাশে মেলানো। সো কেন একটা অক্সিজেনকে অ্যাড করলাম? কারণ বাতাস থেকে সে একটা অক্সিজেন নিয়ে এইভাবে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই এরপর এরপর আমরা দেখবো হচ্ছে টিএনটি কিভাবে বিস্ফোরণ ঘটায়। টিএনটি, ট্রাইনাইট্রো টলুইন, 3টা নাইট্রোমূলক থাকবে। এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। ট্রাইনাইট্রোটলুইন, এটা কিছুটা স্টেবল, কারণ বেনজিনটা অনেক স্টেবল একটা ময়টি, একটা স্টেবল একটা স্ট্রাকচার। সো এটাকে খুব সহজে ভাঙা যায় না। তো এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করব। সো এখানে আমাদের 2টা টিএনটি লাগবে। সো এটাকে আবার নাড়াচাড়া করলেই হয় না, এটাকে বাহির থেকে তোমার ইলেকট্রিক শক করতে হয়। বুঝছো, বাহির থেকে কিছুটা শক দিলে তখন এটা বিস্ফোরিত হয়। তোমরা দেখবা যে বড় বড় বিল্ডিং ফাটানোর জন্য তোমার বিল্ডিং এর পিলারগুলোর মধ্যে ড্রিল মেশিন দিয়ে কিছু লম্বাটে সিলিন্ড্রিক্যাল কিছু স্ট্রাকচার ঢুকায় দেয়। তো দূর থেকে ইলেকট্রিক শক দেয়, তখন বার্স্ট করে। ঠিক আছে, সো এটা হচ্ছে টিএনটির বিক্রিয়া। সো এই কিছুটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে কার্বন আছে 7টা, 7 দুগুণে 14টা কার্বন মনোঅক্সাইড তৈরি করে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র কার্বন গুঁড়াও পাওয়া যায়। সো সবসময় যে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে তা না, কিছু ক্ষেত্রে কার্বন গুঁড়া বা কার্বনের স্যুট পাওয়া যেতে পারে। ঠিক আছে, কার্বনের স্যুট পাওয়া যেতে পারে। সো আমরা বইটাকে অনুকরণ করব। বইয়ের বাইরে যদি তোমরা দেখো এই কিছু অংশ পাবা। সো বই অনুযায়ী 14টা কার্বন মনোঅক্সাইড তৈরি করলো, কিছু নাইট্রোজেন তৈরি করলো, আর কিছু হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। তো এবার তোমরা এটাকে মিলায় নাও, মিলায় নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে টিএনটি বিক্রিয়া করে। বিস্ফোরণ বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম। সো এদের মধ্যে পার্থক্য কি? নাইট্রোগ্লিসারিন জাস্ট নাড়াচাড়াতেই বিস্ফোরণ হয়ে যেতে পারে, আর টিএনটিকে বিস্ফোরণ করার জন্য ইলেকট্রিক শক দিতে হয়, ডিটোনেশন করতে হয়। ডেটোনেটর মেশিন দিয়ে ডেটোনেশন করতে হয়, তখন এটা ফাটে। ওকে, ইথাইলিন থেকে 2 ধাপ বিক্রিয়ার মাধ্যমে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করা যায়। তো ধাপগুলো দেখাও এবং প্রতি ধাপ বিক্রিয়ার নাম লিখো। সো আমরা যখন ইথাইলিন বানাবো, মানে ইথাইন থেকে আমরা ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করব। ঠিক আছে, সো এখানে আমরা যদি HCl কে অ্যাড করে দেই, খেয়াল করো, এটা থেকে তুমি ভিনাইল ক্লোরাইড তৈরি করবে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, অলরেডি অনেকগুলা বিক্রিয়া করাই ফেলছি। এটা তোমরা প্রত্যেকে আমাকে বলবা কমেন্টে যে আমরা এই জায়গায় কি কি পদ্ধতিতে ইথাইন থেকে ভিনাইল ক্লোরাইড তৈরি করতে পারি। এটা তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, ধাপগুলো দেখাও এবং প্রতি ধাপে বিক্রিয়ার নাম লিখো। তো এই 2টা ধাপে আমরা তৈরি করতে পারবো। সেম ভাবে এটাও দেখো, এক্স একটা যৌগ, ওজনীকরণ করলাম, 2টা আলাদা হয়ে গেল। সো অ্যালকিন বা অ্যালকাইন ওজনীকরণের মাধ্যমে 2টা আলাদা যৌগ তৈরি করে, তাই না? ওয়াই যৌগটা এখানে ওজনীকরণ করা হলো জিঙ্কের উপস্থিতিতে, রিডাকটিভ ওজোনোলাইসিস, এখানে 2টা সেম জাতীয় সি তৈরি হলো। সো C4H8 এর 2টা সমাণু এক্স এবং ওয়াই। সো এ এবং সি টলেন্ট বিকারকের সাহায্যে সিলভার দর্পণ বিক্রিয়া দিলেও বি উৎপন্ন করে না। তারপরে এক্স ওয়াই এ বি সি এগুলো চিহ্নিত করো। একদম গত বছরের প্রশ্ন। সো এটা তোমরা তোমাদের বইগুলোতে ইজিলি পেয়ে যাবা। যদি না বুঝো অবশ্যই আমরা আমাদের যে লাইভ ক্লাস থাকবে, পেইড ক্লাস থাকবে, অবশ্যই সেই ক্লাসে তো আমরা এগুলো দেখাবোই। ঠিক আছে, খুবই সুন্দর একটা বিক্রিয়া, একটা প্রসেস, যেখানে সিলভার দর্পণ কিছু অ্যালডিহাইড হবে, কিছু কিটোন হবে, তারপরে এটাই তো, তাই না? আমরা দেখব যে কোনটার মাধ্যমে কি তৈরি হয়। এই 2টা ভেঙে যাবে, অ্যালডিহাইড কিটোন তৈরি হবে। ওকে, সো আমি তোমাদেরকে 2টা SW হিসেবে দিলাম। আমি আশা করব তোমরা প্রত্যেকে অ্যাটলিস্ট এটা লিখবা যে ভাইয়া আমরা SW-টা সলভ করেছি। ঠিক আছে, প্রত্যেকে তোমরা কমেন্টে আমাকে জানাবা যে ভাইয়া SW 2টা আমরা সলভ করেছি। এতটুকু যদি লিখো তাইলেই বুঝবো যে SW এই 2টা তোমরা খুঁজে বের করছো এবং সলভ 2টাও পেয়ে গেছো। আর যদি না বুঝো বলবা যে ভাইয়া বুঝি নাই, সলভ করে দেন। ঠিক আছে, আমি তো সেখানে থাকবোই। তো এইভাবে আমাকে বলো যে তোমাদের মধ্যে একটা আইডিয়া হয়েছে কিনা, কোন জায়গা থেকে প্রশ্ন আসে। খেয়াল করো, এই যে অ্যালডিহাইড কিটোন ওজোনোলাইসিস, ভেরি ইম্পর্টেন্ট, রিসেন্ট একটা প্রশ্ন। তারপরে এটা যদি অনেক পুরনো প্রশ্ন, ইথাইন থেকে ভিনাইল ক্লোরাইড, এটা তোমরা পেয়ে যাবা পলিমারকরণের মধ্যে। কেন এই রোড ম্যাপ সিরিজটা তৈরি করা, এখন যেহেতু তোমরা ফুল সিলেবাসের পরীক্ষা দিচ্ছ, ফুল সিলেবাসের সবগুলা টপিক তোমাদের জানতে হবে। তো এটা তোমরা পলিমার অংশে পেয়ে যাবা, আমি জানাই দিচ্ছি। পলিমার, পিভিসি,
পিভিসি প্রস্তুতি, পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়ার মধ্যে এটা পাবা। তো তোমরা জৈব রসায়ন বইটা চ্যাপ্টারটা বের করো, পলিমার অংশে যাও, পিভিসি খুঁজে বের করো, এই বিক্রিয়াটা পেয়ে যাবা। ঠিক আছে, অবশ্যই তোমরা লিখবা। তারপরে এই নানান ধরনের ভাইয়ারে আমরা যে টপিকগুলো ধরছি, অ্যাটলিস্ট এই টপিকগুলো ভালো করে পড়ো, একটু ডিপে যেয়ে পড়ো। আমরা এই টপিকগুলাই খুবই ডিপে পড়াবো। এটার সাথে রিলেটেড যত ধরনের প্রশ্ন হইতে পারে সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করাবো। সো তোমাদের মধ্যে একটা ওভারঅল ধারণা তৈরি হবে, একটা স্ট্র্যাটেজি তৈরি হবে যে এইভাবে পড়া যায় বুয়েটের জন্য। তারপরে যখন পরীক্ষাগুলো নিব আমরা প্রতিনিয়ত, ওই পরীক্ষাগুলো যদি ভালো করো, খুব ভালো একটা প্রস্তুতি তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা সবাই এই ভিডিওতে লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার করার মাধ্যমে তাদেরও উপকার করো। এই বুয়েট কেমিস্ট্রি রোডম্যাপ এই সিরিজটা যখন ফার্স্ট টু লাস্ট দেখে ফেলবা, কমপ্লিট ধারণা হয়ে যাবে যে বুয়েটে কেমন প্রশ্ন আসে রসায়নে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।